এর আগে আমরা প্রথম সিজন দিয়েছি, দ্বিতীয় সিজনও দিয়েছি, এবার তৃতীয় সিজন দিচ্ছি। সকল পার্ট মিলে গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে তৃতীয় সিজনটা সম্পূর্ণ একসাথে আছে। রাজ প্রতিদিন রাতে ছাদে এসে সিগারেটের টান দেয়। প্রতিদিন সেখানে রিমি চলে আসে, কিন্তু আজ রাজ অবাক হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে তবু রিমি ছাদে আসছে না। তবে রাজের কাছে ভালোই লাগছে, একা একা বসে সিগারেট টানছে। অন্যদিন হলে রিমির কথার চালায় শান্তিতে সিগারেটটাও খেতে পারতো না। রাজ একটার পর একটা সিগারেট খেয়েই যাচ্ছে, কোনো মতে থেকে চিন্তা মুক্ত হতে পারছে না। পকেট থেকে আরেকটা বার সিগারেট বের করতে থাকে। এই পর্যন্ত সেই 9বার দেখে ফেলেছে লকেটটা, কিন্তু সে বুঝতে পারছে না কিভাবে এই সামান্য জিনিস নিয়ে খুনি পর্যন্ত পৌঁছাতে পারবে। ফারহাদের রহস্যময় কথাগুলো কেমন যেন ভাবাচ্ছে। আবার ফারহাদের রহস্য কথাগুলো শুনে মেহেরাবকে শান্ত হয়ে মুচকি হাসিও দিয়েছে, কিন্তু কি হতে পারে সেটাই বুঝতে পারছে না রাজ। আপনার সাথে মনে হয় আমার আর কথা হবে না। রাজ এইগুলোই চিন্তা করছিল, তখনই পেছন থেকে রিমির গলার আওয়াজ শুনে সে পেছনে ফিরে তাকিয়ে দেখে রিমি আজ একটা কালো রঙের কামিজ পরেছে। চোখের নিচে হালকা কালো দাগ, চোখ জোড়া লাল। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কান্না করেছে, কিন্তু কেন? রিমি কান্না করেছে কেন সেটাই বুঝতে পারছে না রাজ। তাই তাড়াতাড়ি করে প্রশ্ন করে ফেলে, রিমি, তোমার এই অবস্থা কেন? মনে হয় কান্না করছো, কি হয়েছে? রিমির চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ে, হাত দিয়ে তা মুছে বলতে থাকে, আমি আপনাকে সত্যিই ভালোবাসতাম, কিন্তু আপনি আমার ভালোবাসার কোনো মূল্যই দিলেন না। সব আপনার জন্যই হয়েছে। সেদিন যদি আমাকে একসেপ্ট করতেন, তাহলে আজ আর এই দিন দেখতেই হতো না। রাজ বুঝতে পারছে না রিমির কথা, তাই সে বলে, বাবা বলে দিয়েছে আমি যেন আপনার থেকে দূরে দূরে থাকি। আমি আপনার সাথে দূরে দূরে থাকতে পারবো না। আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসে। আমি বাঁচবো না আপনাকে ছাড়া। রাজ নিজের চিন্তায় নিজেই বুঝতে পারছে না কি করবে। এখন আবার আরেক ঝামেলা। রাজ রেগে বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমাকে ভালো না বাসতে, কিন্তু তুমি তা করলে। এখন এটা ভেবে কষ্ট পেলে আমার কি করার আছে? রাজ বলতে যেও বলতে পারল না। অন্যদিকে ফিরে আরেকটা সিগারেট চালায়, আর বিষাক্ত ধোঁয়াগুলো মুক্ত বাতাসের সাথে তীব্র গতিতে উড়িয়ে দিচ্ছে। রাজের অবহেলা সহ্য করতে না পেরে রিমি নিচে চলে যায়। রিমি চলে যাওয়ার আওয়াজ শোনায় রাজ পকেট থেকে মোবাইল বের করে কাকে যেন ফোন দেয়। হ্যাঁ এবং না, কথাটা তো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। রাফি আজ একটু দেরি করে ভার্সিটিতে যায়। কাল রাতে কথা মনে করে একটু মুচকি হাসে। গেট দিয়ে যখন ঢুকবে তখনই রাফি দেখতে পায় 3টে ছেলে মিলে নুসরাতকে বিরক্ত করছে। একটা ছেলে যেয়ে নুসরাতের কোমর স্পর্শ করে। রাফি যেন এটা মেনে নিতে পারছে না, তার চোখ দুটো লাল হয়ে আসছে। সবাই নীরব দর্শকের মতো চেয়ে চেয়ে দেখছে, কারো কিছু বলার সাহস নেই। ভার্সিটির সভাপতির ছেলে রিশাদ নুসরাতকে বিরক্ত করছে। রাফি নিজের হাতটা মুষ্টিবদ্ধ করে নুসরাতের পাশে যেয়ে দাঁড়িয়ে রিয়াদের উদ্দেশ্য করে বলে, ভাইয়া, নুসরাত আপুর সাথে এরকম করছেন কেন? রিয়াদ রাফিকে দেখে রেগে যায়। শোয়েব নামে ছেলেটা ইশারা দিলে সে এসে রাফির কলার ধরে টানতে থাকে, কিন্তু রাফি যেন সেখানে স্থির হয়ে দাঁড়িয়েছে। তাই শোয়েব রাফিরকে গালি দিয়ে বলে, শালা মাদাচ্চোদ, দাঁড়িয়ে আছিস কেন? চল আমার সাথে। দেখছিস না বড় ভাই কথা বলছে, চল এখান থেকে। রাফি যেন আর ধৈর্য ধরতে পারছে না, তাই সে তার কলার থেকে হাত সরায় আর বিনয়ী কণ্ঠে বলে, ভাইয়া, আপুর সাথে এরকম করছেন কেন? এটা কিন্তু ঠিক না, ওনাকে ছেড়ে দেন প্লিজ ভাইয়া। নুসরাত হালকা করে রাফির দিকে চেয়ে দেখে কিভাবে সুন্দর করে অভিনয় করছে। রাফি চাইলেই সব কটা লাশ ফেলে দিতে পারবে, কিন্তু একেবারে অভিনয় করার কি দরকার বুঝতে পারছে না নুসরাত। ছেড়ে দিব, যা সত্যি সত্যি ছেড়ে দিব, কিন্তু আজ রাতের জন্য হলেও এই মেয়েকে আমার চাই। বলে রিয়াদ হাসতে থাকে। রাফির দাঁতের দাঁত চেপে ধরে আছে। এই কথার জবাব কি দিবে বুঝতে পারছে না রাফি। ভাইয়া, আপনার মুখের ভাষা ঠিক করুন আর ভদ্রভাবে কথা বলুন। রিয়াদ কিছু বলবে তার আগেই নুসরাত কষে একটা চড় মেরে দেয় রিয়াদের বাম গালে, আর বলতে থাকে, এতক্ষণ ধরে তোর সব অন্যায় কাজগুলো সহ্য করছি, এর মানে এই নয় যে আমি তোকে ভয় পাচ্ছিলাম। তোর মতো রাস্তার কুকুররা সব সময় গেউ গেউ করে, আবার যখন খাবার পেয়ে যায় তখন ঠিক হয়ে যায়। কথাগুলো বলে নুসরাত সেখান থেকে চলে আসে। রিয়াদ বাম গালে হাত দিয়ে চেপে আছে, দাঁতের চাঁদ চেপে রাফির উদ্দেশ্যে বলে, আজকে রাতে তোকে ধরে এনে এমন শিক্ষা দিব
যা তুই কখনো চিন্তা করতে পারবি না। বলেই রিয়াদ একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। রাফি রিয়াদের চলে যাওয়ার দিকে চেয়ে আছে এবং নিচের দিকে তাকিয়ে মুচকি আসে। নুসরাত কোনোভাবে নিজের রাগটা কন্ট্রোল করতে পারছে না। সবচেয়ে বেশি রাগ উঠছে রাফির ওপর। কেন সে তখন অন্যায় দেখেও ওদের কিছু বলল না? তাই সে রাফির ক্লাসের দিকে চলে যায়। রাফি ক্লাসে বসে ক্লাস করছিল। তখনই নুসরাত বাইরে থেকে উদ্দেশ্য করে বলে, এই রাফি, এক্ষুনি ক্যাম্পাসের পুকুর পাড়ে আসবি, খুবই তাড়াতাড়ি। রাফি বুঝতে পারছে না কেন নুসরাত তাকে এইভাবে ডাকলো। তাকে দেখে মনে হচ্ছে খুবই রেগে আছে, কিন্তু কেন সেটাই বুঝতে পারছে না রাফি। পুকুর পাড়ে যেয়ে দেখে নুসরাত পায়ের উপর পা তুলে বসে আছে। রাফিকে অবাক করে দিয়ে এমন এক প্রশ্ন করবে নুসরাত, তার কি উত্তর দিবে বুঝতে পারছে না রাফি। হ্যাঁ এবং না, দুটো সবচেয়ে পুরনো শব্দ, সবচেয়ে ছোট, কিন্তু এই কটা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। যেমন এখন নুসরাত রাফিকে এমন একটা প্রশ্ন করছে যা শুনে সে হতভম্ব। কি রে, এমন করে মূর্তির মতো করে দাঁড়িয়ে আছিস কেন? যা বলছিস সেটার উত্তর দে। রাফি ঠিক বুঝে উঠতে পারছে না সে কি উত্তর দিবে, কারণ নুসরাতের এই প্রশ্নের জবাব রাফির কাছে নেই। সে কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। নুসরাত নিজের রাগটাকে কন্ট্রোল করে বলে, আর একবার বলছি, কাল রাতে তুই কোথায় গিয়েছিলি? আবারও এত রাতে উত্তর দে। রাফি মাথাটা নিচু করে জবাব দেয়, আসলে আপু, আমি মাঝে মধ্যেই রাতে হাঁটতে বের হই। সেটাই তো জিজ্ঞেস করলাম, এত রাতে কই হাঁটতে বের হস? আপু, আমি বাসার কাছ দিয়ে হাঁটাহাঁটি করি, বেশি দূরে কোথাও যাই না। নুসরাত ঠিক বুঝতে পারছে রাফি মিথ্যে কথা বলছে। রাফিকে বুঝতে দেওয়া যাবে না যে সবটা ধরতে পড়েছে। তোকে যেন আর না দেখি রাতের বেলা বাসা থেকে বেরিয়ে হাঁটাহাঁটি করতে। তুই এখন যা এখান থেকে। রাফি তার মাথাটা নাড়ায়, যার মানে হলো হ্যাঁ, সে আর রাতের বাইরে যাবে না। রাফি পেছন দিকে ঘুরে চলে যাচ্ছিল, তখনই পেছন থেকে শুনতে পায়। আর কিছু শুনতে পায় না রাফি। রক্তের খেলায় সবাই উন্মাদ। কেউ রক্ত দেখে মজা পায়, আবার কেউ। এর আগেই পেছন থেকে হাসির আওয়াজ আসতে থাকে। রাফি পেছন ফিরে তাকিয়ে দেখে নুসরাত হাসছে। 60 ওয়াটের একটা বাল্বের হলুদ আলোয় নিস্তব্ধ বদ্ধ রুমটা ছেয়ে গেছে। রুমের ভেতর একটা ছেলে বেঁধে রাখা হয়েছে, পরনে তার পুলিশ পোশাক। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেউ তাকে ভালো করেই আঘাত করেছে, যার কারণে সবুজ রঙের শার্টের 4টা বোতাম খোলা, ভেতরের সাদা গেঞ্জিটা ভালো করেই বোঝা যাচ্ছে। মুখ দিয়ে সামান্য রক্ত জমাট বেঁধেছে। মনে হয় অনেকক্ষণ কেউ 4-5টা ঘুষি দিয়েছে। রক্তগুলো জমাট বেঁধে কালো হয়ে গিয়েছে। লম্বা লম্বা এলোমেলো চুল, লম্বা চুলের সামনের ডান পাশের হালকা করে রং করা। ছেলেটা অনেকগুলো ড্রাগসের ইঞ্জেকশন পুশ করা হয়েছে, যার কারণে সে গভীর ঘুমে আচ্ছন্ন। সেই ছেলেটার কেউ না, স্বয়ং রাজ নিজেই। কিছুক্ষণ পর 3টা ছেলে রুমের ভেতর প্রবেশ করে। কালো মোটা করে ছেলেটা, নাম পলাশ, তার হাতে একটা ছোট বালতি। সে পানি নিয়ে এসেছে। সেই পানি রাজের মুখের ওপর মারে। হঠাৎ করে মুখের ওপর তরল জাতীয় কিছু পড়ায় রাজ আস্তে আস্তে চোখ মেলে তাকায়। চোখ খোলা মাত্রই 60 ওয়াটের বাল্বে হলুদ আলোয় রাজের চোখে এসে পড়ে, যার কারণে রাজ আবার চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর আবার চোখ খোলার পর নিজেকে একটা চেয়ারে বাঁধা অবস্থায় আবিষ্কার করে। রাজ হাতগুলো নাড়ানোর চেষ্টা করে, তার পারে না, কারণ তার হাতগুলো মোটা শক্ত রশি দিয়ে বাঁধা। রাজের কেমন যেন মাথাটা ঘুরঘুর করছে। অধিক পরিমাণ ড্রাগসে রাজের শরীরে প্রবেশ করানো হয়, যার কারণে তার এমন মনে হচ্ছে। রাজ সামনে তাকিয়ে দেখে একটা মধ্যবয়সী ছেলে পায়ের উপর পা তুলে সিগারেট টানছে। 2জন ছেলে তার পেছনে দাঁড়িয়ে, আর বাকি একজন রাজের পেছনে দাঁড়িয়ে আছে। রাজ মনে করার চেষ্টা করছে সকালে যখন সে পুলিশ স্টেশন যাচ্ছিল তখন কেউ তার গাড়িটা থামিয়ে তার কাছে আসে। রাজ কিছু বলার আগেই সেই ব্যক্তি রাজকে অজ্ঞান করে ফেলে। চেয়ারে বসে থাকা রিয়াদ নামের ছেলেটা আর তার সামনে থাকা টেবিলের উপর পায়ের উপর পা তুলে রাখে, আর রাজকে উদ্দেশ্য করে বলে, কি রে, আমাকে চিনতে পারছিস? আমি মেয়র শাহিদের বড় ভাইয়ের ছেলে রিয়াদ, সজীবের আপন চাচাতো বড় ভাই। আমার চাচা সজীবের খুনি হিসেবে তোকে শনাক্ত করেছে। তুই নাকি অনেক সাহসী, আবার চাচার সাথে বড় বড় কথা বলেছিস, তাই তোকে নাকি চাচার সন্দেহ লাগছে। এখানে তোকে মেরে গেলে কেউ জানবে না, একটা কাক পক্ষীও জানবে না। তা পুলিশের মতো থাকবি, আবার রাজনৈতিক নেতাদের সাথে তর্কাতর্কি করিস কেন? এখন তুই বল, সজীবকে কেন মেরেছিস? কি দোষ করেছিল তোর সাথে, যার কারণে সজীবকে মেরে দিলি? রাজ মুখ দিয়ে কোনো শব্দ বের করে না। সে জোরে জোরে কয়েকটা শ্বাস ছাড়ে। এবার সে ভীতু গলায় বলতে থাকে, আমি সজীবকে মারিনি। রিয়াদের হাতের ইশারায় পেছনে থেকে কালাম নামের ছেলেটা একটা সিট এনে হাতে দেয়। রিয়াদ কিছু না বলে হঠাৎ করে বাড়ি মারে রাজের হাঁটু বরাবর। রাজ চোখটা বন্ধ করে ব্যথাটা সহ্য করে নেয়।
রাজ কোনো প্রতি উত্তর করে না, কারণ সে জানে বুদ্ধিমানেরা তখনই কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। তো রাজের এখানে বলার কিছু নেই, তাই সে চুপ করে বসে আছে। রিয়াদ এটা দেখে স্টিকটা দিয়ে আবার বাম পায়ের হাঁটুর উপর সজোরে বাড়ি মারে। রাজের কাছে মনে হচ্ছে এই একই জায়গায় প্রথমে আঘাত করা হচ্ছে। রাজ এইবারও নীরবে ব্যথাটা সহ্য করে নেয়। রিয়াদ যেন রাজের এই নীরবতা সহ্য হয় না, তাই সে বলতে থাকে, কিরে, তোর কি কোনো ব্যথা অনুভব হচ্ছে না? তুই কিভাবে চুপ করে আসিস? রাজ কিছু না বলে ব্যথার মধ্যেও মুচকি আসে, যার মানে হচ্ছে তুমি যতই দুর্বল হও না কেন, শত্রুর সামনে তা প্রকাশ করা যাবে না। তুমি যত দুর্বলতা প্রকাশ করবে, সামনে থাকা শত্রু তত বেশি অত্যাচার করবে তোমার ওপর। রিয়াদ টেবিলের উপর থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায়। দুইটা টান সে ধোঁয়াগুলো রাজের মুখের ওপর ছাড়ে। রাজ কাঁচতে শুরু করে। এটা দেখে রিয়া জ্বলন্ত সিগারেটটা রাজের বাম হাতের ওপর চেপে ধরে। রাজের মুখ থেকে হালকা জোরে একটা শব্দ হয়। আহ! এটা দেখে সে উচ্চ স্বরে হাসতে থাকে। বুদ্ধিমান সবসময় কথা বা কাজের আগে চিন্তা করে, আর বোকারা চিন্তা করে কাজের পর। রাজ এই কথাটা চিন্তা করে মুচকি হাসছে। রিয়াদের কাছে রাজের এই মুচকি হাসিটা যেন সহ্য হচ্ছে না, তাই সে রেগে বলে, কিরে, তুই কি দিয়ে তৈরি? এত অত্যাচার করছি, তবু কিভাবে তুই হারছিস? রাজ বড় করে একটা শ্বাস নিয়ে বলে, তুই কি জানিস, রাগ, অভিমান ও অভিযোগ বোকা ও দুর্বলরা করে। বুদ্ধিমানেরা পরিস্থিতি পরিবর্তনের বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে। তাহলে তুই কি এখন নীরবতা পালন করে বুদ্ধিমত্তির পরিচয় দিবি? বলেই রিয়াদরা মিলে হাসতে থাকে। রাজ জানে শত্রুকে যখন বেশি রাগাবে তখন বেশি দুর্বল হয়ে যাবে, তার বুদ্ধি কাজ করা বন্ধ করে দিবে। তাই সে রিয়াদকে রাগানোর জন্য বলছে, রিয়াদ, তুই কি জানিস, পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটলে মুহূর্তের মধ্যে প্রচণ্ড পারমাণবিক শক্তি মুক্ত হয় এবং ভয়াবহ ধ্বংসশীলের সৃষ্টি করে। রিয়াদ প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে রাজকে প্রশ্ন করেই ফেলে, এই কথাগুলো দ্বারা কি বোঝাতে চাইছিস সেটা খুলে বল। রাজ দেখতে পাচ্ছে রিয়াদের উত্তরটা শোনার জন্য কেমন যেন তার দিকে তাকিয়ে আছে। হে হে হে, বলবো, সব বলবো। আগে আমাকে একটা সিগারেট জ্বালিয়ে দে, মনের সুখে টানবো, আর তোর প্রশ্নের জবাব দিব। রিয়াদ ভালো করে বুঝতে পারছে রাজের মাথায় সমস্যা আছে, কেমন যেন সাইকো টাইপের ছেলে। সে আর কিছু না ভেবে পকেট থেকে একটা সিগারেট জ্বালিয়ে রাজের দিকে এগিয়ে দেয়। রাজ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে রিয়াদের দিকে, হাতের ইশারা করে, যার মানে হচ্ছে রাজ এর হাত বাঁধা অবস্থায় সিগারেট টানতে পারবে না। রিয়াদ পলাশকে বলে, পলাশ, শালার ডান হাতের বাঁধনটা খুলে দে। রিয়াদের কথা মতো পলাশ রাজের হাতের বাঁধন খুলে দেয়। নে, এবার সিগারেট টান, আর আমার প্রশ্নের জবাব দিতে থাক। রাজ জ্বলন্ত সিগারেটটা ঠোঁটে চেপে ধরে। নিজের ঠোঁটের কোনো রক্ত জমাট বেঁধেছে, ঠোঁটটা অনেক জায়গায় বাজেভাবে কাটা, যার কারণে সিগারেটের ঠোঁটে চাপতেই রাজের হালকা ব্যথা অনুভব হয়। তবুও সে থেমে নেই, জোরে জোরে টান দিয়ে সিগারেট শেষ করে ফেলে। আমরা যেখানে ছিলাম, ও হ্যাঁ, তুই যতক্ষণ পর্যন্ত আমাকে এখানে বেঁধে রাখবি ততই তোর সমস্যা হবে, কারণ আমি পারমাণবিক বোমার চেয়ে বেশি শক্তিশালী। আমাকে এক্ষুনি মেরে ফেল, নয়তো পরে আবার তোর আশা অপূর্ণই থেকে যাবে। শালা মা দা, তোকে চাইলে এখানেই মেরে দিতে পারি, কিন্তু তোকে যে মারবে সে এখনো আসে নাই। ভাগ্যটা তোর খুবই ভালো, তা না হলে তুই এখন পর্যন্ত বেঁচে আসিস। রাজের ভাগ্য সম্পর্কে সে নিজেই অবগত নেই। রাজের খারাপ সময় সে নিজেই ঠিক করে, আবার ভালো সময়ও সে নিজেই ডিসাইড করে। আমি জানি আমার ভাগ্য এখন কি লেখা আছে, তবে আমি এখন মরবো না, এটা তো শিওর। আত্মবিশ্বাস ভালো, কিন্তু এত বেশি আত্মবিশ্বাস ভালো না। রাজ জানে তার মাইন্ড যতক্ষণ পর্যন্ত ঠিক আছে ততক্ষণ পর্যন্ত কেউ তার কিছু করতে পারবে না। রিয়াদ বসা থেকে উঠে এসে রাজের বাঁধনগুলো খুলতে শুরু করে। উপস্থিত সবাই অবাক। রাজ এতক্ষণ রিয়াদের সাথে কথা বলে বুঝে গেছে তার সাথে কী রকম মাইন্ড গেম খেলতে হবে, তাই সে কথাটাই বলছে। আর কথাটা শুনে রিয়াদ হার্ড হয়ে গেছে, যার জন্য সে এমন করছে। নে, খুলে দিলাম তোর সব বাঁধন, দেখি তুই কি করতে পারিস। আজ তোর এমন অবস্থা করব, তুই নিজেকে দেখে ভয় পেয়ে যাবি। রিয়াদের শার্টের বোতামগুলো খুলতে খুলতে রাজকে বলছে। রাজ বুঝে গেছে শিকার নিজে এসে ধরা দিচ্ছে, তাই তাকে তেমনভাবেই প্রস্তুত হতে হবে। রাজ নিজে দুইটা বোতাম খুলে শার্টটা টেনে টেবিলের ওপর রাখে। সাদা গেঞ্জির ভেতর স্পষ্ট বোঝা যাচ্ছে সিক্স প্যাক বডি। রিয়াদও তার সাদা শার্টটা খুলে টেবিলের ওপর রাখে। পেছন থেকে পয়েন্ট
38 রিভলভারটা বের করে রাখে টেবিলের ওপর। ঘাটটা হালকা ঘুরিয়ে ব্যায়াম করে নিচ্ছে, পাটা হালকা উঁচু করে রাজের দিকে স্লাইস করে, কিন্তু রাজ স্টেম্পি দিয়ে সরে আসে। কিন্তু রিয়াদ তার পরের অ্যাটাকটা মিস করতে চায় না। সে ডান হাত দিয়ে রাজের তলপেটে হিট করে। রাজ দুর্বল থাকায় দূরে ছিটকে পড়ে। রিয়াদ যেয়ে রাজকে টেনে তুলে। রাজ মুচকি হেসে নিজের মাথাটা দিয়ে জোরে একটা হিট করে রিয়াদের কপাল বরাবর। রিয়াদ সামান্য দূরে সরে যায়। রাজ যেন এটারই অপেক্ষায় ছিল। টেবিলের ওপর থাকা গানটা নিয়ে পরপর 3টি গুলি চালায়। একটা যে লাগে পলাশের কপালে, পরেরটা কালামের মুখের চোয়াল বরাবর। রাজ পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটার বাম হাতের পেশে যেয়ে গুলিটা লাগে। আবদ্ধ রুমটা যেন নিস্তব্ধটাই বিরাজ করছে। দুটো লাশ পড়ে আছে নিচের ফ্লোরে। পায়ে গুলি লাগায় শাহন নামের ছেলেটা ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। রাজ এই নিস্তব্ধ রুমে জোরে জোরে হাসতে থাকে। টেবিলের উপর থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট চালায় আর টানতে থাকে। রাজ পেছনে ঘুরে একবার দেখে নেয়। রিয়াদ যেন এটারই অপেক্ষা করছিল। সে উঠে দৌড়ে রাজকে মারতে আসবে, তখনই একটা গুলির শব্দ হয়। গুলিটা রাজ না দেখেই চালায়। সেটা যেই সোজা রিয়াদের ডান হাঁটুর মধ্যে লাগে। রাজ জোরে হাসতে হাসতে বলে, রাজের নিশানা কখনো মিস হয় না। শোন রিয়াদ, যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। আমাকে যেন কে আসবে মারতে, দেখি তোর কোন বাপ এসে আমাকে মারে। রাজের কথা শেষ হবার সাথে সাথে রুমের দরজায় কেউ করে নাড়ে। রাজ উচ্চস্বরে হাসতে হাসতে বলে, নে, আমাকে এখনই মেরে দে, নয়তো ওরা আসলে তোকে কিন্তু বাঁচিয়ে রাখবে না। আমার দিকে এমনভাবে চেয়ে না থেকে দরজাটা যে খুলে দে। রাজ কিছুক্ষণ চুপ থেকে জোরে হেসে উঠে বলে, যা, তোর মেহমান, তুই যে তাকে ভেতরে নিয়ে আয়। রিয়াদ কোনো রকমে খুঁড়ে খুঁড়ে দরজার কাছে যেয়ে দরজাটা খুলে দেয়। বাইরে থেকে কোন এক আগন্তুক ভেতরে প্রবেশ করে। রাজ আগন্তুকটাকে দেখে পাগলের মতো হাসতে থাকে। এমনভাবে হাসছে আগন্তুকটাকে দেখে যেন কতদিনের পরিচয় আগন্তুকের সাথে তার। রাজকে এমনভাবে হাসতে দেখে রিয়াদ বলে, রাজ কিছু বলে না, শুধু মুচকে আসে। রিয়াদ এবার আগন্তুকটার উদ্দেশ্য বলে, দেখ ভাই, এই কুত্তার বাচ্চা রাজ সবগুলোকে মেরে দিয়েছে। চল এখন একে মেরে দিই, এখান থেকে কেটে পড়ি। ওই কুত্তার বাচ্চাকে আমার বিশ্বাস নেই, যখন তখন কিছু করে দিতে পারে। আগন্তুকটা কিছু না বলে 4 পায়ার প্লাস্টিকের চেয়ারের ওপর টেনে বসে। টেবিলের ওপর থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায়। 2টা টান দিয়ে বলতে থাকে, কিরে রিয়াদ, কার রুচি এমন খারাপ হয়ে গেছে যে এই কম দামি সিগারেট খায়? রাজ একটু স্পষ্ট করেই হেসে বলে, বিষাক্ত জিনিস, এটা দামি। আর কম দামির কি আছে? এটা তো মানুষের মাইন্ড গেম খেলতে সাহায্য করে। দামি ব্রেনের সিগারেট খেলে কিন্তু বেশি ভালো মাইন্ড গেম খেলতে পারবে না। আর সামনে যা আছে তা নয় খেয়ে আরেকটা আশা করো, তাহলে কিন্তু তোমার কাছে কোনোটাই ভালো লাগবে না। আগন্তুকটা রাজের কথা শুনে হেসে হেসে জ্বলন্ত সিগারেটটা আবার টান দেয়। রিয়াদ ধর, তোর সাথে তোরই কোনো এক বন্ধু বা কাছের কেউ বেইমানি করে, তাহলে কেমন লাগবে? তোর কাছে আবার মৃত্যুটা হঠাৎ করে হবে, হয়তো অনেক প্রিয়জন খবরও পাবে না। লাশগুলো দেখে অনেকে ভয় পেয়ে দূরে সরে যাবে। রাস্তার পাতি কুকুরগুলো ঘেউ ঘেউ করে মানুষের কাছ থেকে লাশটা টেনে নিয়ে খুবড়ে খুবড়ে খাবে। কেমন হবে তখন? রিয়াদ আগন্তুককে উদ্দেশ্য করে বলে, রিয়াদ কি রে, তুই তো আগে এমন রহস্যময় কথা বলতি না, এখন এত কথা বলছিস কেন? কাজটা শেষ করে তাড়াতাড়ি চাচার কাছে যেতে হবে। রিয়াদ, তুই জানিস কি, ভিতুরা একটু বেশি কথা বলে, যার কারণে তারাই বেশি ঠকে। তুইও কিন্তু বেশি কথা বলিস মনে হয় না। তোর সাথে মাইন্ড গেম খেলতে আমার জমবে। এক পায়ের উপর ভর দিয়ে কোনো রকমের রাজের সামনে এসে গেঞ্জিটা ধরে টানতে থাকে আর বলে, তুই একটু বেশিই কথা বলছিস, নিজেকে অনেক বড় মনে করছিস তুই। রাজ তার হাত দিয়ে রিয়াদের হাত দুটো ছাড়িয়ে নেয়। একটা ঘুষি দেয় রিয়াদের বুক পাজরে। রিয়াদ দূরে ছিটকে গিয়ে পড়ে। তোকে তখনই বলেছিলাম আমাকে মেরে দে, কিন্তু তুই তা শুনলি না। এখন বিপদ তুই নিজেই ডেকে এনেছিস। আগন্তুকটা সিগারেট টানছে আর শব্দ করে হাসছে। রিয়াদ আগন্তুককে উদ্দেশ্য করে বলে, তুই বসে বসে সিগারেট টানছিস কেন? দেখতে পাচ্ছিস না রাজ আমাকে হিট করছে? রাজকে এখন কোনো হিংস্রের চেয়েও কম লাগছে না। মনে হচ্ছে সে পারলে এখনই তার পুরো গেমটা শেষ করে দিতে পারে। কিন্তু সে একজন পাক্কা মাইন্ড গেমার, তাই সে আর মাইন্ড গেম খেলতে চায়। রিয়াদ, আমি তখন চুপ করেছিলাম, এর মানে এই নয় যে আমি তোদের কাছে হার মেনে নিয়েছি। আমার নীরবতা আমাকে অনেক কিছু দেয়, যার কারণে আমি কোনো গেমে সহজে হারি না।
আমি যেটাতে হাত দেই এটাই আমি সফল করেই ছাড়ি। মাদার ফাকার, তো আজ আমি নিজের হাতে তোকে মারব। এখানে তোর কোন বাপ বাঁচাতে আসবে না। রিয়াদ রাজের উদ্দেশ্যে বলে। কথাটা বলে রিয়াদ বসা থেকে উঠে দাঁড়ায়, টেবিলের উপর থাকা গানটা নিয়ে রিলোড নেয়। সে রাজের থেকে সামান্য লম্বা হওয়ায় রাজের কপাল বরাবর পিস্তলটা দাগ করে। রিয়াদ ট্রিগার চাপ দিতেই গরম বুলেট রাজের কপাল ভেদ করে বুলেটটা শূন্যে বেরিয়ে যাবে। রাজ শুধু মুচকি আসে। তার সামান্য যে মৃত্যু দুধ দাঁড়িয়ে আছে সে এটা দেখেও না দেখার ভান করে আছে। রিয়াদও মুচকি এসে উচ্চস্বরে বলতে থাকে। রাজ কেবল রিয়াদের দিকে চেয়ে মুচকি হাসে। কিছুক্ষণ পর এখানে কি হবে রাজ যেন এটা ভেবেই নিয়েছে। তাই রাজ বলে, মৃত্যুর সামনে দাঁড়িয়ে ভয় তো পাবে সে, যার ভিতরে মৃত্যুর ভয় আছে। কিন্তু আমি মৃত্যুকে ভয় পাই না, কারণ আমি জানি যে কোনো দিন মরতে হবে। তাহলে মৃত্যুকে সামনে থেকে দেখে ভয় পাবো কেন? আর আমি জানি আমার এখনো মৃত্যুর সময় হয়নি। মরবি তো তুই এখন। আগেই বলেছি তোকে, আত্মবিশ্বাস ভালো, কিন্তু বেশি আত্মবিশ্বাস ভালো না। মৃত্যুর সামনে দাঁড়িয়ে তুই বলছিস তুই মরবি না। একটা চাপ, একটাই বুলেট, তোর নামটা পৃথিবীর বুক থেকে মুছে যাবে। বলেই ট্রিগারে চাপ দিবে। তখনই গুলি করার শব্দ হয় ঘরটায়। এখন পিন পতন, নীরবতা। কিন্তু নীরবতার মাঝেই দুইজন ছেলে উচ্চ স্বরে হাসে। হাসার শব্দ, একজন আতঙ্কের চিৎকার। রিয়া যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। পিছন থেকে আগন্তুকটা G18 দিয়ে পরপর 4টা গুলি করে। 4টা বুলেটই যে রিয়াদের পিঠ বরাবর লাগে। আগন্তুকটার বাঁ হাতে অর্ধেক জ্বলন্ত সিগারেট, ডান হাতে পিস্তল। বেশ আরাম করে বসেই গুলি চালায় আগন্তুকটা। রাজ উচ্চ স্বরে হাসতে থাকে, সাথে আগন্তুকটাও সায় দিচ্ছে। আগন্তুকটা তার মুখ থেকে মাস্কটা সরিয়ে নেয়। শার্টওয়ারের বাল্বের হলুদ আলোয় আগন্তুকটা মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। রিয়াদের শরীর কেমন যেন দুর্বল হয়ে আসছে। চাইলেও যেন দাঁড়িয়ে থাকতে পারছে না। সে মাটিতে ধসে পড়ছে। মৃত্যু যেন তাকে গ্রহণ করবে। শেষে সে একটা কথাই বলে, কেন আমার সাথে বেইমানি করলি? আগন্তুকটা হাসতে হাসতে বলে, এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়, যেমন তুই আমাকে অন্ধের মতো বিশ্বাস করে ধোঁকাটা খেয়ে নিলি। রিয়ার যেন শ্বাস নিচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। তবু করে সে আগন্তুককে উদ্দেশ্য করে বলে। রিয়াদ আরও কিছু বলতে চাইছিল, কিন্তু তার বলতে পারল না। তার আগেই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল। রাজ আগন্তুকের হাতে থাকা G18টা নিয়ে নিজের অজ্ঞান অবস্থায় পড়ে থাকা শাওন নামের ছেলেটার কপাল বরাবর 2টা গুলি করে আগন্তুকের দিকে চেয়ে মুচকি হাসি দেয়। টেবিলের ওপর থাকা সিগারেটের প্যাকেট আর একটা সিগারেট জ্বালায়, সেটা টানতে থাকে। রাজের মুচকি হাসির প্রতির উপরের সব একটু মুচকি হাসি উপহার দিয়ে বলতে থাকে, এই শহরটা আসলেই বেইমানি শহর। এখানে কাউকে বিশ্বাস করা মানে নিজের কবর নিজে তৈরি করা। মনে হয় সময় চলে এসেছে গেমটাকে শেষ করার। রাজ কিছু না বলে সোজা হাঁটা দেয় দরজার দিকে। পেছনে একবার চেয়ে বলে, বেইমানি? আমার সাথে বেইমানি করার আগে ওকে 10বার চিন্তা করতে হবে। আর গেমটা একটু আলাদা টাইপের হবে। প্ল্যান বাদে কিছু করে না এই রাজ। সিগারেটে আরেকটা টান দিয়ে বেরিয়ে আসে রুম থেকে। রাজ বের হবার সাথে সাথে আগন্তুকটা ঠোঁটের কোণে একটা হাসি ঝুলিয়ে রিয়াদের লাশের দিকে একটা ট্যাটু এঁকে বেরিয়ে পড়ে অজানা গন্তব্যে। প্রায় 2টার ওপর বাজে, কিন্তু রাফি সন্ধ্যায় যে বাসা থেকে বের হয়েছে এখনো বাসায় আসেনি। নুসরাত এখন দাঁড়িয়ে আছে রাফির চিলেকোঠা রুমের সামনে। ওই দিন রাতের ঘটনার পর থেকে রাফির প্রতি জানার আগ্রহ যেন বেড়েই চলেছে নুসরাতের। তাই আজ রাফির রুমটা ভালো করে চেক করে দেখবে, কোনো ক্লু যদি পাওয়া যায় তার সম্পর্কে। বাসার অন্য চাবি দিয়ে চিলেকোঠা রুমে ঢুকে নুসরাত। রুমের অবস্থা বেশি একটা ভালো না। চারিদিকে সিগারেটের প্যাকেট আর ছোট ছোট সিগারেটের টুকরো, সাদা কালারের হালকা ময়লা, একটা বিছানার চাদর, 2টা বালিশ, বালিশের দুপাশে একটা ব্যাগ রাখা। নুসরাত ভাবছে ব্যাগটা চেক করবে কিনা। অবশেষে ভাবনা চিন্তা বাদ দিয়ে ব্যাগটাতে হাত দেয় নুসরাত। যেই ব্যাগটা খুলবে এমন কিছু দেখবে আশা করেনি। দে আর মাফিয়া কিং, ইংরেজি নোবেল, আরও কিছু ছবি। সেখানে 4জন ছেলে গান হাতে দাঁড়িয়ে আছে। আবার কয়েকটি ছবির ওপর লাল কালি দিয়ে কিছু একটা চিহ্নিত করা। রাজ বুঝতে পারছে না রাফির ব্যাগে এগুলো কেন। হঠাৎ নুসরাতের চোখ আটকে যায় শর্ট একটা পিস্তল দেখে। ব্যাগে আর কিছু নেই, তাই নুসরাত ব্যাগ গুছিয়ে বাইরে চলে আসে। ঘরটাতে সিগারেটের পুরো গন্ধ, কেমন যেন বমি বমি পাচ্ছিল নুসরাতের। তাই সে বাইরে চলে আসে। তুই না আর কোনো সময় রাতের বেলা বাসায় আসবি না, তাহলে আজ এত দেরি করে আসলি কেন? মফিজ মিয়ার কথায় রাফি চুপ হয়ে যায়। রাফির কোনো জরুরি কাজ থাকায় আজকে রাত হয়েছে বাসায় আসতে। এই কথা সে মফিজ মিয়াকে বুঝতে পারছে না।
হঠাৎ রাফির চোখের দৃষ্টি ছাদের দিকে গেল। ছাদে অগ্নিচোখে তাকিয়ে আছে নুসরাত তার দিকে। রাফি বুঝতে পারছে আজ তার কপালে না কোন দিকের বিপদ নিশ্চয়ই আছে। তাই সে মফিজ মিয়ার সাথে কথা না বাড়িয়ে দৌড়ে ছাদে চলে আসে। সে নুসরাতকে দেখেও না দেখার ভান করে রুমের দিকে চলে আসতে যাবে, তখনই পেছন থেকে নুসরাত রাগী কণ্ঠে বলে, কি রে, তোকে তো নিষেধ করেছিলাম এত রাতে বাসায় আসবি না, তবুও কোন সাহসে তুই এটা করলি বল? রাফি বুঝতে পারছে না কি বলবে এখন। নুসরাতের সামনে দাঁড়ালেই কেমন যেন জবান বন্ধ হয়ে যায়। রাফি মাথাটা নিচু করেই আমতা আমতা জবাবে বলে, আপু দেশের বাড়ি থেকে একটা বড় ভাই ঢাকায় আসছে, তাই ওনার সাথে দেখা করতে করতে রাত হয়ে গেছে। কাল থেকে আর এমন হবে না। নুসরাতের কাছে রাফির উত্তরটা একটুও বিশ্বাস হয় না, কারণ রাফির চোখের মুখে ছিল আতঙ্কের ছাপ। নুসরাত রাফির কথার প্রতির উত্তরে একটা মুচকি হাসি দেয়। গ্রামের বড় ভাই এখন কোথায় আছে? শহরে আছে নাকি চলে গেছে? রাফির কাছে নুসরাতের মুচকি হাসিটা কেমন যেন রহস্য রহস্য লাগছে। রাফি এটা বুঝতে পারছে না কেন নুসরাত তাকে প্রশ্ন করছে। আগে তো এমন করে কোনো গুরুত্ব দেখায়নি, কথা বলতো না, দেখুন বুঝতে পারছে না রাফি। জি আপু, বড় ভাই এখানেই একটা বাসায় থাকে। রাফি তাকে একটা কথা বলে, মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করে আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। তুই আবার নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে আফসোস করিস না। মুচকি এসে চলে যায় নুসরাত। আর ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে নুসরাতের রহস্যময় কথাগুলো ভাবতে থাকে রাফি। তবে কি রাফির পরিচয় কোনোভাবে জেনে গেছে নুসরাত? রাজ, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, খাওয়া শেষ করে আরাম করে বলবো। ড্রয়িং টেবিলের উপর খাবার রাখা। আজ যেন 2 তলা বাসায় কোনো অনুষ্ঠানের আয়োজন হয়েছে। রাজ তার চেয়ারটা টেনে বসার সময় মেহরাব রাজকে উদ্দেশ্য করে কথাটা বলে। রাজ বসে মুচকি হাসি দিয়ে বলে, সমস্যা নেই স্যার, খাওয়া দাওয়া করে কথা বলবো। আর স্যার, আজ এত আয়োজন করা হয়েছে কেন? কোনো বিশেষ অনুষ্ঠান নাকি? মেহরাব রাজের কথা শুনে মুচকি এসে বলে, কি আর বিশেষ অনুষ্ঠান, আজকে কেউ একজন বাসা ছেড়ে চলে যাবে, তাই তাকে আজকে ভালো খাইয়ে দাইয়ে বিদায় দিব। রাজ বুঝতে পারছে না কার জন্য এত আয়োজন করা হয়েছে আর কেই বা আজ বাসা থেকে চলে যাবে, তাই সে প্রশ্ন করেই ফেলে, স্যার, বাসা থেকে কে চলে যাবে আর কই সেই ব্যক্তি যার জন্য এত আয়োজন? মেহরাব রাজের কৌতূহল আর অস্থিরতা দেখে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলে, আগে খাবারটা শেষ করো, পরে না হয় দেখবে কে বাসা থেকে চলে যাবে, কার জন্যই বা এত আয়োজন। রাজ আর কিছু বলে না, তার খাবারটা শেষ করে একবার রিমির দিকে চেয়ে মুচকি হাসি দিয়ে সোফার দিকে চলে আসে। রাজ বসে বসে চিন্তা করছে কি এমন জরুরি কথা যার জন্য মেহরাব তাকে গুরুত্ব দিয়ে কথা বলতো। আমি তো রাফিন আর রাফসানের একজনকে ধরে ফেলেছি, কিন্তু কে কোনটা সেটাই তো বুঝতে পারছি না। মেহরাব এমন কথা শুনে রাজ যেন আকাশ থেকে পড়লো। এমন কথা বলছে মেহরাব, তার উত্তর রাজ কিভাবে দিবে বুঝতে পারছে না রাজ। তাহলে কি? রাজ খাবার শেষ করে সবাই বসে চিন্তা করছে যে আজকে বাসা থেকে চলে যাবে, আর মেহরাব কেন আজ এত রহস্যের কথা বলছে বুঝতে পারছে না রাজ। ঠিক তখনই মেহরাব শেষ সবাই বসতে বসতে কথাটা বলল রাজকে। রাজ কথাটার মানে বুঝতে পারছে না, তাই মেহরাবকে প্রশ্ন করে ফেলে। মেহরাব স্যার, আপনার কথার মানে বুঝতে পারছি না। ঠোঁটের কোণে হাসির ঝলক রেখে বলে, তো এখন বললাম না আমি রাফিন আর রাফসানের একজনকে ধরে ফেলেছি, কিন্তু কাকে ধরছি তার নামটা কি সেটাই বুঝতে পারছি না। রাজ একটু আগ্রহ নিয়েই বলে, স্যার, ওই 2টা বড় মাফিয়াকে তো কেউ কখনো দেখেনি, কিন্তু আপনি কিভাবে বুঝলেন যে সে বড় মাফিয়া? মেহরাব জানে রাজ একটু বেশি মাইন্ড গেম খেলতে পছন্দ করে। রাজ সবসময় তার মাইন্ড দিয়ে যে কোনো ব্যক্তির ভাব তৈরি করতে পারে, কিন্তু মেহরাব তাদের কাতারে পড়তে চায় না। সে নিজেও একজন মাইন্ড গেমার। এবার রাজকে বলে, তুমি জানো কি না জানি না, আরও 5 বছর আগে রাফিন আর রাফসানের নামে ওদের সম্পর্কে একটা আর্টিকেল বের হয়েছে। 5 বছর ধরে সে আর্টিকেল নিয়ে গবেষণা করেছি, বলতে গেলে পুরো বইটা আমার মুখস্থ। এই বইয়ে রাফিন আর রাফসানরা কিভাবে মাইন্ড গেম খেলে সেটাই সবই লেখা আছে। মেহরাবের কথা শুনে রাজ একটু অবাক হয়, কারণ মাফিয়াদের নিয়ে মেহেরা 5 বছর ধরে পড়ে আছে। রাজের একটা বদ অভ্যেস আছে, সেটা হলো রাজ তার মাইন্ড গেমটা ঠান্ডা রাখার জন্য সবসময় 2টো মার্বেল হাতে রাখে। মেহরাবের কথা শুনে রাজ তার মার্বেল 2টা নাড়াতে থাকে। মেহরাব খেয়াল করে দেখে রাজ তার হাত 2টো দিয়ে মার্বেল 2টো নাড়াচ্ছে। এটা দেখে মেহরাব মুচকি হাসে। মেহরাব আজ সাদা কালারের পাতলা একটা পাঞ্জাবি পরেছে। সেই পাঞ্জাবির পকেট থেকে প্রথমে একটা ছোট কালারের
প্যাকেট বের করে। 2টা মার্বেল স্পষ্ট বোঝা যাচ্ছে পকেটটার মধ্যে। মেহরাব আবারও একটা ছোট সাদা কালারের প্যাকেট বের করে, যার ভিতর 3টা পিস্তলের বুলেট স্পষ্ট বোঝা যাচ্ছে। মেহরাব রাজকে উদ্দেশ্য করে বলে। রাজ, দেখো তো চিনতে পারছো কিনা? রাজ সাদা প্যাকেট দুটো মোড়ানো দুটো জিনিস দেখে একটু অবাক হয়, কিন্তু মেহরাবকে বুঝতে দেয় না। রাজ হালকা মুচকি এসে জবাব দেয়। স্যার, আমি জিনিসগুলো তো চিনতে পারছি, কিন্তু এগুলো কার সেটা তো আপনি ভালো বলতে পারবেন। মেহরাব একটু অবাক হয়, কারণ রাজ যে এত শান্তভাবে উত্তর দিবে তা সে আশা করেনি। রাজ, জানো তো রাফসান যখন কোনো মিশনে বের হয় তখন সে মাইন্ডটাকে ঠান্ডা রাখার জন্য 2টা মার্বেল ব্যবহার করে। আমি তো জানতাম রাফসান তার মিশনে কোনো প্রমাণ রেখে যায় না, কিন্তু সে সাব্বিরের খুন করার সময় একটা ভুল করে ফেলে। এটা হচ্ছে তার পিস্তল থেকে ছোড়া এই 3টা বুলেট। রাস্তার বাম হাত দিয়ে হালকা করে সোফায় একটা বাড়ি দেয়। মেহরাবের চোখে এড়ায় না, শান্ত একটা মুচকি হাসি দেয়। রাজ নিজেকে স্বাভাবিক করে মেহরাবকে বলে। স্যার, আজ কি থানায় যাব না? সময় তো প্রায় হয়ে গেছে, রেডি হয় নাকি? মেহরাব রিমিকে উদ্দেশ্য করে বলে। রিমি, তুমি দাঁড়িয়ে আছে কেন? এসো আমার পাশে বসো। রিমি তার বাবার কথা অনুযায়ী তার পাশে যেয়ে বসে। এবার রাজকে উদ্দেশ্য করে বলে। না, আজ থানা যাব না। আজ আমি তোমাদের একটা গল্প বলবো। কি শুনবে তো রাজ? রাজ মেহরাবের এমন কথা আশা করেছিল না। রাজের কেন জানি মনে হচ্ছে আজ এই শহরে তার ছদ্মবেশী পরিচয়টা প্রকাশ হতে চলেছে। রাজ বিনয়ী কণ্ঠে বলে। স্যার, থানাতে কোনো সমস্যা না হলে আমার গল্প শুনতেও কোনো সমস্যা হবে না। মেহরাব মুচকি হাসি দেয়। রাজ, তুমি জানো, তুমি যদি কোনো পুলিশে চাকরি না করে কোনো চলচ্চিত্রে কাজ করতে, তাহলে খুবই ভালো অভিনয় করতে পারতে। এখন যেমন অভিনয় করছো, কারো ধরার ক্ষমতা নেই। রাজ বুঝতে পারছে না কেন মেহরাব আজ রহস্যময় কথা বলছে, তবে কেন? রাজ তার মুখটাকে হালকা বাঁকা করে উত্তর দেয়। স্যার, আমি অভিনয় করতে পারবো কিভাবে, যেখানে আমি এই সব বিষয় থেকে দূরে দূরে থাকি, আর আপনি বলছেন আমি অভিনয় করি? আচ্ছা, এগুলা বাদ দাও, এখন একটা গল্প বলবো। রাজ, তুমি আবার গল্পটা শুনতে বিরক্ত বোধ করো না? রাজ তার মস্তিষ্কটাকে কয়েক সেকেন্ডের জন্য স্থির রেখে একবার সামনে মেহরাবের তার পাশে বসা নীল রঙের ড্রেস পরা রিমির দিকে চেয়ে মেহরাবকে বলে। স্যার বলেন, আমি বিরক্ত বোধ করব না। মেহরাব তার চোখ থেকে চশমাটা খুলে সামনে টি টেবিলের সংবাদপত্রের ওপর রাখে। একবার রাজ আর রিমির দিকে তাকিয়ে মুচকি এসে বলতে শুরু করে। ঘটনাটা আরো অনেক বছর আগের। আমি আর রিমির মা দুজনকে ভালোবাসতাম, কিন্তু বাসা থেকে আমাদেরকে মেনে নেয়নি, তাই আমরা সিদ্ধান্ত নেই পালিয়ে যাব। আমরা চলে আসি অচেনা অজানা দূর একটা শহরে। প্রায় 1 বছরের পরে আমাদের ছোট সংসারে রিমি জন্ম নেয়। রিমির যখন 5 বছর বয়স আমরা আমাদের বাসায় যাই, কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আমাদের কেউ মেনে নেয় না। আমার আপন বড় ভাই আরমান আমাদের যেতে দেয় না। সবাইকে ভালোভাবে বুঝিয়ে আমাদেরকে মেনে নিতে বলে। সবই ভালোভাবে চলছিল, কিন্তু হঠাৎ একদিন এমন একটা ঘটনা ঘটে যা আমরা কেউ ভাবতেও পারিনি। আমাদের সব কিছু শুকিয়ে চলছিল, কিন্তু এক রাতের ব্যবধানে সব বদলে যায়। আমি ওই দিন রাত করে একটু বাসায় ফিরছিলাম, কিন্তু বাসায় যেয়ে এমন একটা দৃশ্য দেখতে হবে আমাকে, আমি বলার বাসায় হারিয়ে ফেলেছিলাম। কারণ গলায় ফাঁসি দিয়ে বসে আছে রিমির মা, আর তার পাশে রক্তমাখা দেহ নিয়ে পড়ে আছে আমার বড় ভাই আরমান। কেউ বলতে পারছিল না এটা কিভাবে হয়েছে। পুলিশ এসে ঘটনাটা তদন্ত করে জানতে পারলো রিমির মা মারা যাওয়ার আগে তাকে যৌন হয়রানি করা হয়েছে। সেটা করেছে আমার বড় ভাই আরমান। তার জন্য রিমির মা আরমান ভাইকে মেরে নিজেও ফাঁসিতে ঝুলে যায়। রিমির মা মারা যাওয়ার আগে চিঠিতে লিখেছে কথাগুলো, যা পড়ে আমরা সবাই জানতে পারি। আরমান ভাইয়ের 2টা ছেলে ছিল, কিন্তু কি নাম মনে করতে পারছি না। আমাদের অনেক সম্পত্তি ছিল, যার কারণে ভাবি ও তার ছেলেদের কোনো সমস্যা হয়নি। 5 বছরের রিমিকে নিয়ে ঢাকায় চলে আসি। অচেনা অজানা শহরে এসেই পুলিশের ছোট পদে একটা চাকরি পাই। আস্তে আস্তে এখন আমি কমিশনার পদে এসেছি। মেহরাব সময় নষ্ট করতে চায় না, তাই বলা শুরু করে। কথাগুলো বলে মেহরাব থেমে যায়। পরিবেশটা এখন নীরবতায় ছেয়ে আছে। সেকেন্ডে শোনা যাচ্ছে দীর্ঘ নিঃশ্বাসের শব্দ। রিমির চোখে পানি চিকচিক করছে, যেন চোখের পলক ফেললে পানি বেয়ে পড়বে। তার মনে পড়ে যায় ছোটবেলায় সেই ভয়ঙ্কর ঘটনা।
সকালবেলায় রিমি ঘুম থেকে উঠে দেখতে পায় তার মা ফ্যানের সাথে ঝুলে আছে, জিহ্বাটা অনেকটা বেরিয়ে আছে। রিমি এটা দেখে কান্না শুরু করে, কিন্তু তার কান্না থামানোর মতো কেউ সেখানে ছিল না, কারণ তার জননী পৃথিবী ছেড়ে চলে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে রিমি দেখতে পায় তার মা ফ্যানের সাথে ঝুলে আছে, জিহ্বাটা অর্ধেক বেরিয়ে আছে। রিমি এটা দেখে কান্না শুরু করে, কিন্তু তার কান্না থামানোর মতো সেখানে কেউ ছিল না, কারণ তার জননী পৃথিবী ছেড়ে চলে গেছে। রিমি আর কিছু মনে করতে পারে না, কারণ সে প্রতিদিন রাতে এই স্বপ্নটা দেখে। রিমির চোখ জোড়া থেকে অঝরে পানি পড়তে থাকে। মেহেরাব রিমির কান্না থামায় না, কারণ সে আজ চায় তার ছোটবেলার কথা শুনে ইমোশনাল হয়ে পড়েছে। মেহেরাবের বলা ঘটনাটা শুনে রাজের ছোটবেলার কথা মনে পড়ে যায়, কিন্তু সে তার অতীত নিয়ে ভাবতে চায় না, কারণ মানুষ অতীত নিয়ে বেশি ভাবলে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা কমে যায়। রাজ অতীতকে নিয়ে ভাবে না, সে ভবিষ্যৎ নিয়ে একটু বেশিই চিন্তা করে। তবে ঘটনাটা রাজের কাছে পরিচিতই মনে হচ্ছে। মেহেরাব রাজকে জিজ্ঞেস করে, রাজ, তোমার দেশের বাড়ি যেন কোথায়? রাজ হালকা মুচকি হেসে জবাব দেয়। চট্টগ্রামে কোনো এক গ্রামে। মেহেরাব এবার রিমির উদ্দেশ্যে বলে, আচ্ছা রিমি, তুই কি এমন কাউকে ভালোবাসবি যে কিনা প্রতিদিন রাত্রে রক্ত নিয়ে খেলতে ভালোবাসে? রিমির চমকে ওঠে। কেন তার বাবা তাকে এমন প্রশ্ন করলো, বুঝতে পারছে না সে এই প্রশ্নের জবাবে কি দিবে। রিমির মনে পড়ে যায় রাজের ওই দিনের কথাটি। রিমি আমতা করে বলে, না বাবা, তেমন কাউকে আমি আমার জীবনের সাথে জুড়াবো না। রাজ প্রশ্নটা শুনে অবাক হয়ে যায়। অধীর আগ্রহ নিয়ে রিমির উত্তরের অপেক্ষা করে। রিমির উত্তর শুনে রাজ নিচের দিকে তাকিয়ে মুচকি হাসে। রিমি, আমি জানি তুমি রাজকে পছন্দ, এমনকি ভালোবাসো। আচ্ছা, যদি তুমি শোনো তার বাবা তোমার মায়ের মৃত্যুর জন্য দায়ী, তাহলে কি তুমি তাকে ভালোবাসবে? মেহেরাবের কথা শুনে রাজ শান্ত হয়ে নিজের জায়গায় বসে আছে, কিন্তু রিমি বসার থেকে উঠে দাঁড়ায়, তার বাবাকে প্রশ্ন করেই ফেলে। কি বলতে চাচ্ছ বাবা, বুঝিয়ে বলো, আমি বুঝতে পারছি না। মেহেরাব একটু মুচকি এসে বলে, রিমি, তুমি হয়তো ভালো করে জানো না যে তোমার সামনে দাঁড়িয়ে আছে সে কোনো পুলিশ অফিসার না, এ হচ্ছে আমারই বড় ভাই আরমানের ছেলে। কথাটা শুনে রাজ নিজের জায়গায় শান্ত হয়ে বসে আছে। মেহেরাব জানতো রাজ কেবল ঠান্ডা মাথায় গেম খেলতে ভালোবাসে, কিন্তু তার যে আসল পরিচয় ফাঁস হয়ে গেছে সেই দিকে তার কোনো চিন্তাই নেই। এমনভাবে বসে আছে না এখানে কিছুই ঘটেনি। রাজ নিজের জায়গায় বসে আছে আর মুচকি মুচকি হাসছে। মেহেরাবকে বলে, স্যার, আপনার সামনে কি আমি একটা সিগারেট জ্বালাতে পারি? মেহেরাব অবাক হয়ে কিছু চেয়ে থাকে রাজের দিকে। সিগারেট খাওয়ার কোনো অনুমতি সে দিবে না রাজকে, কিন্তু মেহেরাবকে আরও অবাক করে দিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে একটা সিগারেট মেহেরাবকে দেয় আর একটা নিজের ঠোঁটে চাপে। মেহেরাব সিগারেটটা হাতে নিয়ে ময়লার ঝুড়িতে ফেলে দেয়। রিমি কেবল বোকার মতো চেয়ে আছে রাজের সিগারেটে টানার দিকে। ডান হাতে 2টা মার্বেল, বাম হাত দিয়ে সিগারেট টানছে। মেহেরাব রিমিকে বলে, রিমি, তুমি এখন তোমার রুমে যাও, আর আশা করছি তুমি এখন বুঝতে পারছো আমি কেন তোমাকে ওই দিন রাজের থেকে দূরে থাকার জন্য। রিমি একটু রেগেই বলে, বাবা, আমি রাজের সাথে একান্তিক কথা বলতে চাই। রাজ কিছু বলে নিজের মতো করে সিগারেট টানছে। মেহেরাব উচ্চ স্বরে বলে, রিমি, আমি তোমাকে যেতে বলছি, একটা ক্রিমিনালের সাথে তোমার কোনো পার্সোনাল কথা নেই। রিমি ছোপা ছেড়ে উঠে দাঁড়ায় না। রাজ মুচকি এসে বলে, স্যার, আমাকে এখন কি করবেন? থানায় নিয়ে যাবেন? লাভ নেই, লাভ নেই। পৃথিবীতে এখনো কোনো জেল নেই যেখানে এই রাজকে আটকে রাখবে। রাজ, তুই নিজের বিপদ নিজে ডেকে এনেছিস। তোকে বলেছিলাম আমার সাথে মাইন্ড গেম খেলতে, তুইও রাজি হয়ে গেলি। গেমটা শুরু করছিস তুই, কিন্তু শেষ করব আমি। রাজ একটু শব্দ করে হাসে আর বলতে থাকে, গেম, মাইন্ড গেম। আমি খেলতে যেমন ভালোবাসি ঠিক তেমনই অন্যকে দিয়ে খেলাতেও ভালোবাসি। আমাকে তুই থানায় নিয়ে 5 মিনিটও রাখতে পারবি না, কারণ এর আগেই সিএম ফারহাদ আমাকে বের করে আনবে। মেহেরাবও শব্দ করে হেসে বলতে থাকে, আচ্ছা, তোকে নিয়ে গিয়ে আমি 5 মিনিটও রাখতে পারবো না, তাই না? দেখবি আমার কি ক্ষমতা তোকে। মেহেরাব আর কথা বলতে পারে না। মেইন দরজায় কেউ কলিং বেল বাজাতে থাকে। রিমি কলিং বেল আওয়াজে চমকে উঠে দাঁড়ায়। একবার সোফায় বসে থাকা রাজের দিকে তাকায় আর একবার দরজার দিকে তাকায়। রিমি তাড়াতাড়ি যেয়ে দরজাটা খুলে দেয়। সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুকটাকে দেখে রিমি অবাক হয়ে যায়, আর সোফায় বসে থাকা রাজ শব্দ করে হাসতে থাকে। রিমি ভাবতে পারেনি এত সকালে সিএম ফারহাদ তাদের বাড়িতে আসবে। ফারহাদকে দেখে রাজ শব্দ করে হাসে। মেহরাব নিজের জায়গায় আরাম করে বসে আছে। ফারহাদকে দেখে সে অবাক হবে, কিন্তু তা হচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে যে ফারহাদ আগে থেকে আসবে এখানে, সেটা মেহরাব জানতো। ফারহাদ যে সিঙ্গেল সোফায় বসে। রাজ সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ফারহাদের সামনে ঠিল মারে।
ফারহাদ রাজের কাহিনী দেখে একটু মুচকি হাসে। রাজ সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে দিয়ে মেহেরাবকে উদ্দেশ্য করে বলে, মেহরাব, আমি বলেছিলাম পৃথিবীর এমন কোনো জেল নেই যেখানে আমাকে আটকে রাখবে। তুই আমাকে ধরার জন্য 5 বছর ধরে পড়ে আছিস, কিন্তু আজ আমি তোর সামনে বসে আছি, কিন্তু তুই আমাকে কিছু করতে পারবি না। মেহেরাব একটা মুচকি হাসি হেসে রাজকে বলে, তোর সাথে ফরাদের আগে থেকে পরিচয়। ফরাদের নামে 19টা মার্ডার কেস রয়েছে, কিছু ডাকাতি আর কিছু ছোটোখাটো মামলা রয়েছে। কিন্তু সে এত অল্প বয়সে সিএম কিভাবে হয়ে গেছে সেটা বুঝতে পারছিলাম না। আর ফরাদের সম্পর্কে অনেক তথ্য ভুল, এমনকি নকল। অনেকে বলতো রাফি আর রাফসানের কারণে ফরাদ সিএম হতে পেরেছে। তুই জানিস কি রাজ, পৃথিবীটা অনেক ছোট, আর এত ছোট পৃথিবীতে বেইমান লোকের অভাব নেই। ধর আজ ঠিক তেমনই কেউ বেইমানি করবে তোর সাথে। রাজ মেহেরাবের কথাটা বুঝতে পারছে, কিন্তু বেইমানি করবে কে সেটা তার জানা নেই। রাজ কখনো বেঈমানকে বাঁচিয়ে রাখে না। শত্রুকে বিশ্বাস করা যায়, কিন্তু বেঈমানকে নয়। রাজের সাথে বেঈমানি সম্ভব না, কারণ আমি বেঈমানকে বাঁচিয়েই রাখি না। যদি সেই বেঈমানটাকে মারার জন্য বেঁচে না থাকো তাহলে কেমন হবে? হঠাৎ করে সিঙ্গেল সোফায় শান্ত হয়ে বসে থাকা ফারহাদ রাজকে উদ্দেশ্য করে কথাটা বলে। রাজ ফারহাদের মুখ থেকে এমন কথা শুনে হালকা অবাক হয়ে যায়। ফারহাদ তা দেখে মুখে জ্বলন্ত সিগারেটের ছোট্ট টুকরো টাটে টেবিলের ওপর স্টেটাতে রেখে রাজকে বলতে থাকে, রাজ, আমি ক্ষমতার পাগল। তুমি যেমন মাফিয়াদের কিং, ঠিক তেমনি আমার প্রয়োজন বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষমতাবান হওয়া। কিন্তু তোমাকে সেটা বলার পর তুমি আমাকে না করে দিলে। তাই তোমার সাথে আমি একটা মাইন্ড গেম খেললাম, আর মাইন্ড গেমটা এত সূক্ষ্মভাবে খেলেছি যা তুমি নিজেও ধরতে পারোনি। এবার কথাটা শুনে একটু মুচকি হাসি দিয়ে পাঞ্জাবির পেছন থেকে .68 একটা পিস্তল বের করে হাতে নিয়ে নাড়াতে থাকে। রাজকে উদ্দেশ্য করে বলে, আমার কি মনে হয় জানিস রাজ, তোর সাথে ফরাদেই বেইমানি করবে। রাজ আরেকটা সিগারেট জ্বালায়। সিগারেটের ধোয়ার গন্ধে পরিবেশটা মম করছে। রাজ জানে শত্রুর সামনে নিজেকে কখনো দুর্বল পরিচয় দেওয়া ঠিক না, তাই সে ঠান্ডা মাথায় মাইন্ড গেম খেলবে এখানে। তবে ফারহাদ তার সাথে বেইমানি করে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। রাজ এবার একটু জোরেই হাসে, জোর করে বলে, রাজ কখনো বেঈমান আর দুর্বলদের সঙ্গে মাইন্ড গেম খেলতে পছন্দ করে না। রাজের সামনে বসে থাকা ফারহাদ আর মেহরাব জানে রাজ খুবই ভালো মাইন্ড গেমার, কিন্তু এখানে বসে বসে শান্ত হয়ে সে কিভাবে বেঁচে যাবে এটাই চিন্তা করে অবাক হয়ে যাচ্ছে। মেহরাবও শান্ত প্রকৃতির মাইন্ড গেমার, তাই সে ঠোঁটের কোণে হাসি রেখা ফুটিয়ে ফারহাদকে বলে, আচ্ছা ফরহাদ রাজ যে রাফিন যে তাকেও তো ধরতে হবে। ফারহাদ কিছু বলবে, কিন্তু এর আগে রাজ জোরে জোরে হাসতে হাসতে বলে। রাজের মনে মনে ভাবে, রাফিনকে দেখবি? সম্ভব না, কারণ সে আমার থেকেও দ্রুত মাইন্ড গেমার। ফারহাদ তো কখনো রাফিনকে দেখেনি, তাহলে কিভাবে তাকে ধরবে এটা ভেবেই রাজ হাসে। মেহরাবের প্রশ্নে কি জবাব দিবে জানা নেই ফারহাদের, কারণ ফারহাদ কখনো রাফিনকে দেখেনি। ফারহাদ কোনো বিষয়ে জরুরি দরকার থাকলে রাফসান তার সাবধানে করে দিত, কিন্তু ফারহাদ কখনো রাফিনের অভয় দেখেনি। আমি রাফিনকে কখনো দেখিনি, সে কেমন, কি তার উদ্দেশ্য, আমি তা কখনোই অনুভব করিনি। ফারহাদ মুখটাকে ছোট করে উত্তর দেয়। রাজ কথাটা শুনে মুচকি হাসে। মেহরাবও কিছু একটা ভেবে মুচকি হাসে, যে হাসিতে রয়েছে রহস্যে ভরা। মেহরাব বলে, শহরের মাস্তানে ভাইকে বাঁচাতে আরেক ভাইকে আসতেই হবে। রাফসানকে বাঁচাতে রাফিন আসবেই। খেলবো আবার রাফিনের সাথে মাইন্ড গেম, দেখাবো মাস্তানি শহরে আমার মাস্তানি। রাজা আর সময় নষ্ট করতে চায় না, তাই উঠে দাঁড়িয়ে মেহরাবের কাছ থেকে পিস্তলটা নিয়ে রিমের মাথায় জেনে টিগারে চাপ দিতে যাবে। গরম বুলেটটা রিমের মাথা দিয়ে ভেদ করে বুলেটটা বের হয়ে যাবে। রিমি ভাবতেও পারেনি রাজ তার সাথে এমন কিছু করবে। রিমি এখন বুঝতে পারছে সে একটা ভুল মানুষকে ভালোবেসেছে। আজ বুঝতে পারছে কেন রাজ তাকে ছাদে দাঁড়িয়ে রহস্যের কথাগুলো বলতো। রিমি ভয় পেয়ে যায় রাজের এমন অবাক করা কাণ্ডে। ফারহাদ বসা থেকে উঠে দাঁড়ায়, কিন্তু মেহরাব নিজের জায়গায় স্থির হয়ে বসে আছে। সামনে যে এত কিছু হয়ে যাচ্ছে সেদিকে যেন তার কোনো খেয়াল নেই। রাজ মুচকি হাসি দিয়ে রিমিকে বলে, রিমি, আমি জানতাম আমার সাথে এমন কিছু একটা হবে, তাই তোমাকে রিজেক্ট করে দিতাম। আর যদি তোমাকে ভালোবাসতাম তাহলে তোমার মাথায় পিস্তল ধরে এখান থেকে বেরিয়ে যেতে পারতাম না। রিমি, মাস্তানি শহরটা পুরো কালো, আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। আর যারা রাফিয়ান
তাদের কোনো পিছুটান থাকতে নেই। কোনো রাফিয়ানের যদি দুর্বল পয়েন্ট থাকে তাহলে তার মাইন্ড গেম খেলার চাপটা একটু বেশি থাকে। রিমি রাজের কাণ্ড দেখে সামান্য ভয় পেয়ে যায় আর তার কথা শুনে রেগে বলতে থাকে, কি মনে করেছো কি আমি খেলার পুতুল? আমাকে নিয়ে তোমরা পুতুল খেলা খেলবে? রাজ, এই মুহূর্তে তুমি আমাকে ছেড়ে দাও, নয়তো এখানে কি হবে তা আমি নিজেও জানি না। বলে রিমি রাজের থেকে দূরে ছোটার জন্য রুমে চলে যায়। রাজ তার ডান পাটা দিয়ে সোফায় জোরে একটা লাথি দেয়। মেহরাব বসা থেকে উঠে দাঁড়ায়, রাজের সামনে যেয়ে হাসতে হাসতে বলে, রাজ, তোকে যেতে হবে এখন আমার সাথে। আমি যাব না। আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এখানেই তোদের দুইটাকে মেরে চলে যাব। কথাটা বলে রাজের হাতে থাকা পিস্তলটা নিয়ে মেহরাবের দিকে তাক করে। মেহরাব উচ্চ স্বরে হাসতে থাকে। রাজ রেগে পিট্টিকারে চাপ দেয়, কিন্তু কোনো ব্লেড বের হয় না। পরপর 3টা চাপ দেয়, কিন্তু কোনো ব্লেড বের হয় না। মেহরাব আবার হাসতে থাকে। ভুল করলি রাজ তুই, তোর সাথে হালকা মাইন্ড গেম খেললাম। পাঞ্জাবির পকেট থেকে 5টা বুলেট বের করে রাজের সামনে ঝাঁকাতে থাকে। রাজ একটা সহ্য করতে না পারে মেহরাবের পাঞ্জাবির কলার ধরতে যাবে, এমন সময় একটা গুলি শব্দ হয়। পেছন থেকে ফারহাদ গুলি করে। বুলেটটা যে রাজের বাম পায়ে লাগে। রাজ ফ্লোরে লুটিয়ে পড়ে চিৎকার দিয়ে বলে, ফারহাদ, তুই কাজটা ঠিক করলি না। আমি জানি তোরা আমাকে এখন মারবি না, কিন্তু বলছি আমাকে মেরে ফেল, নয়তো আমি বেঁচে গেলে কিন্তু বেইমানির শাস্তি তোকে পেতেই হবে। সেটা কিন্তু হবে অথবা ভয়। রাজ আর কথা বলতে পারে না। এর আগেই মেহরাব ছোট ট্রি টেবিলে থাকা রাজের মাথায় বাড়ি দেয়। রাজের মাথা দিয়ে অঝরে রক্ত পড়তে থাকে। তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। এই বুঝি মৃত্যু তাকে হ্রাস করে ফেলেছে। শেষবারের মতো শুনতে পায় মেহরাব আর ফারহাদের উচ্চ হাসির শব্দ। কিছু ছেলে রাজের কাছে হেঁটে আসছে। আজ 5 দিন পর জান্নাতকে আবার ভার্সিটিতে দেখা গেছে, কিন্তু আজ সে আর আগের মতো আসেনি। মডার্ন বোরকা, দুটো হিজাব দেখেই আগের থেকে পরিবর্তন মনে হচ্ছে। জান্নাত ভার্সিটিতে এসেই আম গাছের দিকে তাকায়। সেখানে রাফিন প্রতিদিন বসে থাকে। জান্নাত চেয়ে দেখে রাফিনের সাথে কিছু বকাটে ছেলেরা ঝামেলা করছে। জান্নাত সেদিকে এগিয়ে যায়। ভাই, আমাকে ছেড়ে দিন, আমার কাছে কিচ্ছু নেই, প্লিজ আমাকে মারবেন না। বকাটে ছেলেগুলো ধারালো ছুরি দিয়ে রাফিনকে ভয় দেখাচ্ছে। রাফিন চায় না ভার্সিটিতে কোনো ঝামেল হোক, তাই সে ছেলেগুলোকে বলছে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ছেলেগুলো রাফিনের কথা শুনে না, তার সাথে জোরাজোরি করতে থাকে। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় জান্নাত। রাফি যেন জান্নাতকে একটু ভরসা পেল। জান্নাত ভালো করেই ছেলেগুলোকে বলে, ভাইয়ারা আপনারা সবাই ওর সাথে এমন করছেন কেন? কি করেছে সে? ছেলেগুলোর মধ্যে থেকে মামুন নামে ছেলেটা বলে। কাছ থেকে আরেকটা ছেলে বলে, তোকে কেন বলবো? কে তুই? এখানে কি করছিস? এই মামুন, তুই চুপ থাক। দেখছিস এর ফিচারটা কি? চল আজ ওকে দিয়ে আমাদের কাঠ গরম করাই। কথাটা বলেই সবাই মিলে হাসতে থাকে আর জান্নাতের সাথে বাজে ব্যবহার করতে থাকে। জান্নাত এগুলো সহ্য করতে না পেরে একটা ছেলেকে কষে চড় মারে। ব্যাগ থেকে পিস্তল বের করে। সবাই পিস্তল দেখে ভয় পেয়ে যায়। রাবি অবাক হয়ে যায় জান্নাতের মতো সাধারণ একটা মেয়ের কাছে পিস্তল দেখে, তাই সে জান্নাতকে প্রশ্ন করেই ফেলে, আচ্ছা, আপনার কাছে এই পিস্তল আসলো কোথা থেকে? জান্নাত ছোট্ট একটা মুচকি হাসি দিয়ে রাফিনকে বলে, রাফি চলো বসে শান্তিতে কথা বলি। রাফি আর জান্নাত গাছের নিচে বসে আছে। জান্নাত প্রথম কথা বলা শুরু করে, রাফি, তুমি আমাকে কি একটা সাধারণ মেয়ে মনে করেছিলে? এটা আবার কেমন প্রশ্ন? আমি তো আপনাকে সবসময় একজন সাধারণ মেয়ের মতো দেখে এসেছি। এখানে আবার অসাধারণতার কি আছে সেটাই তো বুঝতে পারছি না। রাফিনের উত্তর শুনে জান্নাত একটু হাসি দিয়ে বলে, আসলে রাফি, আমি একজন সিবিআই এর সদস্য। আমার স্বপ্ন ছিল বড় হয়ে দেশের জন্য কিছু করব, তাই পড়াশোনা করার পাশাপাশি সিবিআইতে জয়েন হই আর সিলেট থেকে এখানে আসি একটা বড় আসামিকে ধরার জন্য। তাই পরিচয় গোপন রেখে এই ভার্সিটিতে ভর্তি হই। রাফি জান্নাতের কথা শুনে একটু ভয় পেয়ে যায় আর জান্নাতের কাছ থেকে দূরে সরে যায়। জান্নাতকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি এমন একটা গোপন কথা আমাকে কেন বললেন? জান্নাত স্মিত হেসে জবাব দেয়, রাফি, তুমি কি জানো তুমি কত বোকা আর ইনোসেন্ট? আর আমি তোমাকে কথাটা বলছি কারণ তোমার উপরে আমার একটা বিশ্বাস আছে যে তুমি এই কথাটা কাউকে বলবে না। জান্নাতের কথা শুনে রাফি একটা রহস্যময় মুচকি হাসি দিয়ে বলে, জানেন জান্নাত, এই ছোট্ট পৃথিবীতে কাউকে বিশ্বাস করা ঠিক না। আপনি যাকে মন দিয়ে এক আস্থায় বিশ্বাস করবেন, দেখা গেছে সেই আপনার সাথে বেইমানি করে চলে গেল। আমি সেটা জানি, তবে তুমি যে আমার সাথে বেইমানি করবে না সেটা আমি জানি। রাফি কিছু বলে না, মাথাটা নিচু করে বসে থাকে। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে, নিঃশ্বাস ত্যাগ করার শব্দ পর্যন্ত। জান্নাত নীরবতা ভেঙে বলে ফেলে, রাফি, আমরা কি ফ্রেন্ড হতে পারি না? রাফি বাসা থেকে উঠে দাঁড়ায় আর উত্তেজিত কণ্ঠে বলে, দেখুন জান্নাত, আমি আপনার মতো সবাইকে বিশ্বাস করতে পারি না। আমার লাইফ আর আপনার লাইফটা ব্যতিক্রম।
জান্নাত প্রশ্ন করে। মানে বুঝিনি, আমার লাইফ আর তোমার লাইফ পার্থক্য কি? যেমন ধরেন চোর পুলিশের মতো। কথাটা বলে রাফি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে সেখান থেকে চলে আসে। জান্নাত অবাক হয়ে যায়, দুইবার একটা ছেলেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। রাখি তার অবস্থা খারাপ, রাফি তাকে কেন এই রহস্যের কথা বলে চলে গেল ভাবতে থাকে জান্নাত। আপু আপনি এত রাতে আমার রুমে কি করছেন? কথাটা বলে রাফি উত্তরের অপেক্ষায় চেয়ে থাকে নুসরাতের দিকে। নুসরাত আজ অনেক কিছু জানার জন্য রাফির কাছে আসে, কিন্তু এসে দেখে রাফি রুমে নেই। তাই সে নিজের রুমে ঢুকে রাফির জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর রাফি রুমে প্রবেশ করলে নুসরাতকে দেখে কথাটা বলে। রাফির কথা শুনে নুসরাত অবাক হলো না। নুসরাত মুচকি এসে বলে, আমাকে আপু বলা লাগবে না। আর এখন রাত কোথায়? তোর জন্য তো এটাই সকালই। রাফি একটু অবাক হয়ে বলে, আপনি আমার বড়, আবার বড়লোক বাবার একমাত্র মেয়ে, আপনাকে আপু না বললে আর কি বলবো? আমার জন্য এখন সকাল হতে যাবে কেন? আপনার জন্য রাত, যা আমার জন্য তো একই। সবচেয়ে বড় কথা হলো আপনি বন্ধ রুমে ঢুকলেন কি করে? নুসরাত রাফির মুখের সামনে চাবির ছড়াটা ঝাঁকাতে ঝাঁকাতে বলে, রাফি, আমার মনে হয় না আমি তোর থেকে বেশি ধনী হব। এই চাবিটা দেখছিস, এটা দিয়ে রুমে ঢুকেছি। তোর সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। রাফি বলে। জি আপু বলেন, কি গুরুত্বপূর্ণ কথা? নুসরাত বিছানার ওপর থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায় আর একটা সিগারেট রাফির দিকে ঢিল দেয়। রাফি সিগারেটটা ঠোঁটে চেপে আর পাশে থাকা চেয়ারটা টেনে বসে পড়ে। নুসরাত হেসে বলে, রাফি। তাহলে রাফিন, কি অবস্থা তোর? রাফি চমকে ওঠে কথাটা শুনে, আমতা আমতা করে বলে। আপু রাফিনকে? নুসরাত ধোয়াগুলো ওপরে ছেড়ে দিয়ে বলে, আমি জানি তুই রাফি না, রাফিন, যে কি না রাফিন শহরের মাইন্ড গেমার। কথাটা বলে নুসরাত বিছানার পাশ থেকে ব্যাগটা বের করে রাফির সামনে রাখে। রাফি কি বলবে বুঝতে পারছে না। সে তার মাথাটা ঠান্ডা করে নুসরাতকে বলে, আপু আমি রাফিন হতে যাব কেন? আমি তো রাফি। আর আপনি আমার ব্যাগ ধরছেন কেন? রাফিন, আমি সব জেনে গেছি। আর তোর ব্যাগ তো আমি আগেই চেক করেছি। হঠাৎ ভার্সিটিতে দ্বিতীয় বর্ষের খ্যাত গরিব একটা ছেলে ভর্তি হয়, যার রেজাল্ট খুবই খারাপ। আবার ভার্সিটির বিপি রাকিব ভাই তোকে দেখে ভয়ের দৃষ্টিতে তাকিয়ে থাকা। ওই দিন সজীব তখন তোকে র্যাক দেয়, তখন কেউ কিচ্ছু বলল না, কিন্তু পুলিশ অফিসার তোকে বাঁচিয়ে নিল। তুই সেটা দেখে মুচকি হেসেছিলি। পরের দিন সকালে সজীবের লাশ উদ্ধার করে পুলিশ, কিন্তু 3 দিন ধরে তোকে আর দেখা যায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওই দিন রাতে জঙ্গলে ছেলেগুলোকে মারার সময় আমি গাছের আড়ালে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। তো মিস্টার রাফিন, তুই এখন যতই না করিস বা নাটক করিস, এখন লাভ হবে না, কারণ তুই ধরা পড়ে গেছিস। কথাটা বলে জোরে সিগারেট একটা টান দেয় নুসরাত। রাফি সময় নষ্ট করতে চায় না, তাই পেছন থেকে গানটা বের করে নুসরাতের মাথার দিকে তাক করে সিগারেটে টান দেয়। ট্রিগারে চাপ দিবে, কিন্তু তা পারে না। এর আগেই নুসরাত চোখের পলকে রাফির হাত থেকে গানটা নিয়ে রাফির কপাল বরাবর তাক করে। রাফি কেবল মুখটা হা হয়ে যায়। এমনভাবে তার হাত থেকে গানটা নিয়ে নিবে ভাবতে পারেনি রাফি। নুসরাতের মোবাইলে একটা মেসেজ আসে। বিছানার ওপর থেকে মোবাইলটা নিয়ে মেসেজটা পড়তে থাকে। মেসেজটা পড়া শেষ হলে নুসরাত জোরে জোরে হাসতে থাকে আর বলতে থাকে, আমি মাইন্ড গেম খেলতে ভালোবাসি না, তবে যারা মাইন্ড গেম খেলে তাদের খুঁজে বের করা আমার কাজ। তোকে একটা সুযোগ দিলাম, দ্বিতীয়বার সুযোগটা নাও পেতে পারিস। নুসরাত বাইরে চলে যাবে এমন সময় রাফি হাসতে হাসতে বলে, রাফিনকে সুযোগ দেওয়ার মতো কেউ এখনো জন্ম নেয়নি। এখন তোর সাথে একটা ছোট মাইন্ড গেম খেললাম, জানিস সেটা কেমন? কথাটা বলে বিছানার ওপর থেকে গানটা নিয়ে গুলি করবে, কিন্তু কোনো বুলেট বের হয় না। আবারও 3বার গুলি করে, কিন্তু সবগুলো গুলিই মিস হয়ে যায়। নুসরাত বুঝতে পারছে না কেন পিস্তল থেকে বুলেট বের হলো না। রাফি মুচকি এসে বলে, অবাক হচ্ছিস তাই তো? কেন বুলেট বের হয়নি? তার কারণ এই পিস্তলে কোনো বুলেট ছিল না। এটাই আমার মাইন্ড গেম। আর না শিখিয়া ওস্তাদি করিও না। নুসরাত রাফির মাস্টার মাইন্ড গেম দেখে অবাক হয়ে যায়। নুসরাত রাফিকে বলে, রাফজানকে বাঁচাতে চলে যা। কথাটা বলে আর দাঁড়ায় না, চলে যায় নুসরাত। রাফি পেছনে দাঁড়িয়ে ভাবতে থাকে, কি বলে গেল নুসরাত। রাফি পকেট থেকে মোবাইল বের করে কাকে যেন কল দেয়, কিন্তু ওই পাশের মোবাইলটা বন্ধ দেখাচ্ছে। রাফি অস্থির হয়ে যায়। ভাইয়া, তুমি এখানে এসো না, মেরে ফেলবে তোমাকে। রাফসান ভাইকে নিয়ে চলে গেছে। রাফি উত্তেজিত হয়ে সাকিবকে ফোন দেয়। 3বার রিং হবার পর সাকিব ফোন ধরে কান্না করে কথাগুলো বলতে থাকে।
রাফির বুকের ভিতর ধুকপুক ধুকপুক করছে, হালকা ভয়ের আভাস পাচ্ছে। হয়তো আজ শেষ হতে যাচ্ছে মাস্টার মাইন্ড গেমের গুটির তালিকা। রাফি আনাব সাহেবের বাসা থেকে বেরিয়ে পড়ে সাকিবদের উদ্দেশ্যে। প্রতিদিনের মতো আজও রাফির জন্য একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। রাফিও দেরি করতে চায় না, গাড়ির ভিতর বসে পড়ে। গন্তব্য এখন সাকিবের কাছে। রাতের হালকা চাঁদের আলোয় বোঝা যাচ্ছে সামনে কিছু লোক রাস্তায় শুয়ে আছে। রাফি গাড়ি থেকে নেমে গানটা হাতে নিয়ে সামনে এগিয়ে যায়। যে এমন দৃশ্য দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আজমিরকে কেউ গুলি করে মেরে দিয়েছে, ওসমানের শরীর থেকে মাথাটা আলাদা করা। রফিকের বুকের মধ্যে কেউ ছুরি দিয়ে অনেকগুলো আঘাত করেছে। সাকিবকে হাতে পায়ে গুলি করা হয়েছে। রাফি সাকিবকে ধরে ঝাঁকাতে থাকে। সাকিব রক্তমাখা মুখ দিয়ে হালকা করে ছোট্ট হাসি দিয়ে বলে, ভাইয়া, তোমাদের সাথে অনেক দিন কাজ করছি, আমাদের অনেক স্নেহ করছো, কিন্তু আমরা রাফসান ভাইকে বাঁচাতে পারলাম না। তুমি চলে যাও শহর থেকে, ওরা সবাই তোমাকে মেরে দিবে, চলে যাও। রাফি জোরে চিৎকার করে বলে, রাকিব, কিছু হবে না তোর, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। বলি সাকিবকে পাজাগোলা করে উঠাতে যাবে, তখন কোথা থেকে জানো একটা স্পাইপার বুলেট সাকিবের শরীরে লাগে। সাকিব জোরে চিৎকার দিয়ে বলে, সাকিব ভাইয়া, কোনো বেঈমানকে বাঁচাতে দিবে না। এবার কিছু বলতে পারে না। রাকিবের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়। রাফি জোরে চিৎকার দিয়ে কান্না করে দেয়, কারণ রাফি আর রাফসান সবাইকে ছোট ভাইয়ের মতো স্নেহ করত। কিন্তু আজ এমন একটা দিন দেখতে হবে ভাবতেই পারছে না রাফি। অঝরে কান্না করতে থাকে। রাফির চোখে যায় দূরে থাকা গাছের কাগজের টুকরার দিকে। বাসা থেকে উঠে কাগজটা হাতে নেয়। পাশে আবার একটা ভয়ঙ্কর ট্যাটু আঁকা। মাইন্ড গেম খেলতে ভালোবাসি, আমি আবার খেলাতেও ভালোবাসি। হবে আজ গেম, বেঁচে থাকবে আসল মাফিয়া, যার অস্তিত্ব ছড়িয়ে যাবে সবখানে। ব্যাখ্যা রাফির ভালো করেই জানা। কাগজের রহস্য কথা পড়ে রাফি ভাবতে থাকে, খেয়ে লিখলো কথাগুলো। কাগজের পেছনের দিকে একটা ঠিকানা দেওয়া আছে। রাফি রওনা দেয় ঠিকানার উদ্দেশ্যে। পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। হিমেল হাওয়ার গতিবেগ পরিবর্তন হচ্ছে। চাঁদের আলোয় রাজের জ্ঞান ফিরে নিজেকে চেয়ারে বাঁধা অবস্থায় আবিষ্কার করেছে। চোখ জোড়া দিয়ে চারিদিকের পরিবেশটা দেখছে রাজ। আশপাশে কিছু গাছপালা আছে, মধ্যে খোলা মাঠ। চাঁদের আলোয় জায়গাটা অনেকটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে। কিছু ছেলে হাতে AK-47 নিয়ে দাঁড়িয়েছে। দূরে বসে আছে কিছু পরিচিত মুখ। রাজ চোখের সামনে সকালের দৃশ্য ভেসে ওঠে। পেছন থেকে কেউ শক্ত কিছু দিয়ে বাড়ি দেওয়ার কারণে রাজ অজ্ঞান হয়ে যায়। এরপর কি হয়েছিল জানা নেই রাজের জ্ঞান ফিরেছে দেখে একটা ছেলে সামনে বসে থাকা কালো পাঞ্জাবি পরা আগন্তুককে ডাক দেয়। আগন্তুকটা পেছন থেকে ডাক শুনে সেদিকে তাকায়। আগন্তুকটাকে দেখে রাজের মুখ থেকে একটা শব্দই বের হয়ে আসে। রাজ যেন এটা বিশ্বাস করতেই পারছে না সালমান তার সাথে এমন করবে। রাজের কাছে মনে হচ্ছে সে শুধু মাইন্ড গেম খেলছে। রিজের কাছে কেমন যেন হিংস্রতা আর ভয় কাজ করছে, কিন্তু শত্রুর সামনে তা প্রকাশ করা যাবে না। তাই রাজ দাঁতে দাঁত চেপে বলতে থাকে, সালমান, আমাকে এখানে ধরে আনার মানে কি? তুই জানিস না আমার এগুলো পছন্দ না। সালমান পেছন থেকে চেয়ারটা টেনে পায়ের উপর পা তুলে বসে। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালায়। এক মনে টানতে থাকে। দুজনের অনেক পরিচিত। মাস্তানি শহরের দুই সিংহ সামনাসামনি বসে আছে। কারো পরিচয় এই শহরে পুলিশ অফিসার রাজ হিসাবে, আবার আরেকজনের পরিচয় শহরের বড় সন্ত্রাস সালমান ভাই হিসাবে। সালমান হাসতে হাসতে বলে, মাফিয়া কিং, রাফিয়ান সিটির কিং, মাস্টার মাইন্ড গেমার রাফসান ভাই এখন বাধা রক্তাক্ত শরীর নিয়ে আমার সামনে বসে আছে। ভাবা যায় বিষয়টা যেখানে কিনা রাফসান ভাই নিজের ভাগ্যটাকে নিজেই লেখে, কিন্তু আফসোসের বিষয় হলো নিজের মাইন্ড গেমে নিজেই ভেসে গেল রাফসান ভাই। কথাটা বলে হাসতে থাকে সালমান। সালমানের কথা শুনে রাজ মুচকি হাসে, কিন্তু হাসিটা প্রকাশ করে না। সালমানকে উদ্দেশ্য করে বলে, সালমান, তুই হয়তো জানিস আমি কেমন মাইন্ড গেমার। আমাকে ব্যাকআপ দেওয়ার জন্য আমার পেছনে একটা ব্যাডম্যান আছে, কিন্তু তোর কিছু ছেলে আর কিছু অস্ত্র নিয়ে রাফসানের সাথে এসেছিস যুদ্ধ ঘোষণা করতে। সে আসবে আর আমাকে এখান থেকে নিয়ে যাবে। সালমান, আগেরবার তোকে দ্বিতীয়বার সুযোগ দেওয়াটা আমার বড় ভুল ছিল, কিন্তু আমি এবার আর কোনো ভুল করতে চাই না। রাজের কথা শুনে বাঁকা হাসে সালমান। রাফিন মাস্তানি শহরের টপ মাস্তান মাইন্ড গেমার, যার মাইন্ড গেম দিয়ে রাফিয়ান জগতের সমস্ত গুটি সাজানো হয়। রাফসানের ভাই, কিন্তু রাফসানকে অনেক আগ থেকে থাকলেও রাফিনকে খুব কম দেখা যায়, যার আভাস পাওয়া যায় ঝড়ের বেগে। রাতের আধারে এসে রাতের আধারে মিলিয়ে যায়। মাস্তানিটাও যেন কম যায় না। সালমান রাফিনকে নিয়ে কিছুটা চিন্তিত, কিন্তু রাজকে তা বুঝতে দেওয়া যাবে না। তাই সে বলে, রাফিন, আসলে আমি ভেবেছিলাম রাফিন হয়তো বড় মাইন্ড গেমার, কিন্তু আসলে সে কোনো মাইন্ড গেমারই না।
ভুল ভুল আর অন্ধবিশ্বাস করাটা জীবনে কোনো একটা সময় বড় সমস্যায় ফেলতে পারে। ঠিক তেমনই রাফিনকে একটা গোলকধাঁধার মধ্যে ফেলে দিয়েছি, যা থেকে চাইলেও সে বেরিয়ে আসতে পারবে না। বেইমানটিটা ভালোবাসার মানুষের সাথে করলে জমে না, কিন্তু মাস্তানির শহরে করলে সবচেয়ে বেশি মজা পাওয়া যায়। পেছন থেকে কেউ কথাটা বলে। কণ্ঠটা রাজের অতি পরিচিত, তাই সে মাথাটা হালকা ঘুরিয়ে মুখে লম্বা মোটা সিগারেট জ্বালায়। গলায় সোনালি কালারের মোটা চেন, সাদা শার্ট, হাতগুলো ভাঙানো। চাঁদের আলোয় চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে ছেলেটা ফারহাদ। রাজ অবাক হয়ে ফারহাদকে দেখে। তাহলে সেই দিনের রহস্যময় কথাটার মানে এটাই যে ফারহাদ ক্ষমতার লোভে রাজের সাথে বেইমানি করবে। কিন্তু রাজ বুঝতে পারছিল না ফারহাদ এমন একটা মাস্টার মাইন্ড গেম খেললো তার সাথে। ফারহাদ সিগারেট টানতে থাকে, সালমানের পাশে যেয়ে দাঁড়ায়। পাশ থেকে একটা ছেলে চেয়ার এনে দিলে পায়ের উপর পা তুলে বসে পড়ে। কেমন লাগলো আমার মাইন্ড গেমটা? তোর মাইন্ড গেম দিয়ে তোকে নিজের জালে ফাঁসিয়েছি। রাজ রাগে বাম পা দিয়ে মাটিতে হিট করে বলতে থাকে, ফারহাদ, আমাকে এক্ষুনি মেরে দে, নয়তো সময় যত বাড়বে আমার মাইন্ড গেম তত বেড়ে যাবে। হয়তো কিছুক্ষণ পর এখানে কেউ বেঁচে থাকবি না। তুই জানিস আমি শত্রুকে ছেড়ে দিলেও বিশ্বাসঘাতককে ছাড়ি না। সালমান আর ফারহাদ রাজের কনফিডেন্স দেখে হালকা অবাক হয়, কিন্তু তা প্রকাশ করে না। সালমান হালকা হেসে বলে, তুই চিন্তা করিস না, রাফসান রাফিন আসলেই দুটোকে একবারে মেরে দেব। পৃথিবীতে সবাই ধোঁয়াশার মধ্যে বাস করি। তুই হয়তো জানিস রাফসান আর রাফিনকে পেছন থেকে মারার সাহস সবারই থাকে, কিন্তু সামনে এসে ফুলের টোকা দেওয়ার সাহস কারো নেই। কথাটা শুনে সালমান রেগে রাজের বাম গালে কষে একটা চড় মারে। রাজের গায়ে সকালে সাদা গেঞ্জিটা এখনো পরা, সাদা কালারের গেঞ্জিতে লাল রক্তের ছাপ লেগে গেছে। সালমানের চড় খেয়ে রাজের ঠোঁট কেটে রক্ত বের হতে থাকে। হালকা লম্বা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে কপালের আশেপাশে, মুখে হালকা বড় বড় ঘন দাড়ি, মুখে লেগে আছে রক্ত। রাজের পুরো মাস্তানি জগতের রাফিয়ান মনে হচ্ছে। সালমানের চড় মারা দেখে ফারহাদ বলে, বাচ্চা ছেলেটাকে কেউ এমন করে চড় মারে? তুমিও না সালমান, একে হাত দিয়ে মারবো না, মাইন্ড গেম দিয়ে মারবো, তাহলেই মজা পাবো। ফরহাদ স্যার, উনি এখনো আসছে না কেন? আমার আর ভালো লাগতেছে না, মন চাচ্ছে এখনই মেরে দিই কুত্তার বাচ্চাটাকে। আরে সালমান, অপেক্ষা করো। জানো তো একটা কথা, অপেক্ষা করার ফল মিষ্টি হয়। দূর থেকে গাড়িটা হালকা আলোয় বোঝা যাচ্ছে কেউ আসছে। সাদা কালারের গাড়িটা এসে রাজের পাশে থামে। গাড়ি থেকে একটা আগন্তুক নামে। রাজ আগন্তুকটাকে দেখে অবাকের শেষ পর্যায়ে চলে গেছে। এমন একজনকে এখানে দেখবে ভাবতেও পারছে না। সাদা কালারের গাড়ি থেকে কালো কোট পরে একজন আগন্তুক নামে। মাথায় বড় লম্বা হুডি বলা টুপি পরানোর জন্য মুখটা বোঝা যাচ্ছে না। মুখে সিগারেট লাগিয়ে রাজের কাছে আসতে থাকে। একটা ছেলে চেয়ার এনে দিলে আগন্তুকটা পায়ের উপর পা তুলে সিগারেট টানতে থাকে। এবার আগন্তুকটা লম্বা টুপিটা হালকা সরিয়ে রাজের দিকে তাকায়। রাজ অবাক হয়ে যায়, মুখ ফুটে বলে, মেহরাব। মেহরাব হাসতে থাকে আর রাজ বলতে থাকে, রাজ, তোকে একদিন চ্যালেঞ্জ করে বলছিলাম আমার সাথে মাইন্ড গেম খেলতে, তুইও রাজি হয়ে গেলি। বাস শুরু করলাম মাস্টার মাইন্ড গেম খেলা। আসলে আমি অনেকটা বোকা, না হলে 5 বছর ধরে যাদেরকে ধরার জন্য এত কিছু করছি তারাই আমাকে বোকা বানিয়ে আমার বাসায় আমার সাথে থেকেছে। তো আমি তা বুঝতেও পারিনি। তুই ভালোই খেলেছিলিস, কিন্তু একটা জায়গায় এসে ভুলটা করে ফেলেছিস। জানিস কোনটা? শোন তাহলে। সাব্বিরের লাশের পাশে 2টা মার্বেল পাওয়া যায়, সেটা আমি আর সাইফুল ছাড়া কেউ জানতো না। আমি জানতাম রাফসান তার মাথা ঠান্ডা করার জন্য 2 হাতে 2টা মার্বেল ব্যবহার করে, তাই আমি শিওর হয়ে যে সাব্বিরের খুনটা রাফসানে করেছে। আমি প্রতিদিনই লক্ষ্য করতাম তোর বাম হাতে 2টা মার্বেল থাকতো, এমনকি তোর টেবিলে গেলেও এই মার্বেল 2টা তোর টেবিলে রাখা থাকতো। কিন্তু আমি বুঝতে পারিনি তুই ছিলি আসল খুনি। ইকবলের কিছু কথায় তোর উপরে আমার সন্দেহ হয়, তাই তোর কেবিনে গিয়ে তোর কিছু কথা শুনে ফেলি আর তোর উপরে আমার সন্দেহের জাল বিছিয়ে দেই। ফরহাদ তোকে এই শহরে পাঠিয়েছে, হঠাৎ তোকে কেন পাঠালো এটাই বুঝতে পারছিলাম না। আমি চিন্তা করতে থাকলাম যে ফরহাদ এত অল্প বয়সে সিয়াম কিভাবে হলো, তাই ফরহাদের সম্পর্কে তথ্য বের করতে লাগলাম। ফরহাদের কোনো ভেজাল ছিল না, কিন্তু ফরহাদও একটা ভুল করে ফেলে, যেটার জন্য আমাকে রহস্য উন্মোচন করার জন্য ধাপ এগিয়ে নিতে সাহায্য করে। ভুলটা হলো তার কিছু সার্টিফিকেটে ভিন্ন ভিন্ন পরিচয় দেওয়া।
খুনির পিছনে আর নিজের মাইন্ড গেমটা খেলাতে চাই না। বন্ধ দিলাম, কিছুদিনের জন্য লেগে পড়লাম ফরাদের পিছনে আর তার সম্পর্কে সব তথ্য পেয়ে যাই। ফরাদের সাথে একটা পার্সোনাল মিটিংয়ের আয়োজন করলাম। ফরাদও রাজি হয়ে গেল। এক এক করে সব তথ্য যখন ফরাদের সামনে রাখতে শুরু করলাম, এটা দেখে ঘাবড়ে যায়। আমি তাকে একটা অফার করি, রাফসান আর রাফিকে আমার চাই। এর বদলে আমার কাছে যত তথ্য আছে সবগুলো তাকে দিয়ে দিব। মেহরাব কথা শুনে বলে এবার থামে। হাতে থাকা সিগারেটটা শেষ করে মেহরাবের আরেকটা টান দিয়ে শেষ অংশটুকু মাটিতে ফেলে দেয়। মেহরাবের কথা শুনে রাজ অবাক হয়ে যায়, কারণ সে মেহরাবকে যতটা বোকা ভেবেছিল সে ততটা না। রাজ নিজেকে কেমন যেন একাকিত্ব অনুভব করছে, যেন আজ তার মাইন্ড গেম খেলার দিন। এতদিন সে সবার মাইন্ড গেমের গুটি হিসেবে ব্যবহার করতো, কিন্তু আজ নিজের অজান্তে সে আরেকজনের মাইন্ড গেমের গুটি হিসেবে চলছে। রাজ এখন বেঁচে যাবে যদি সে শেষের মাস্টার মাইন্ড গেমের গুটিটা চালতে পারে। রাজ হিহি করে হেসে সবার উদ্দেশ্যে বলে, আমাকে এক্ষুনি মেরে দে। আমি যদি কোনোভাবে বেঁচে যাই তাহলে কিন্তু একটাকেও ছাড়বো না। সব কটাকে পৃথিবীর শেষ প্রান্ত হতে ধরে নিয়ে আসবো। পিস্তলের বুলেট মিস হতে পারে, কিন্তু এই রাফসানের কথা কখনো মিস হয় না। তাই বলছি, আমাকে মেরে দে। ফারহাদ হাসতে হাসতে বলে, রাফসান, তোর যেমন রক্তের নেশা ঠিক তেমনি ক্ষমতাটা আমার কাছে নেশা। মেহরাবের ডিলটা আমার কাছে ভালো লেগেছে, যার কারণে তোর সাথে হালকা মাইন্ড গেম আর বেইমানিটা করলাম। আমি জানি তুই ঠান্ডা মাথায় খেলোয়াড়, কিন্তু আজ তোর কাজ কোনো মাইন্ড গেমই কাজে আসবে না। পাশে দেখছিস কত বডিগার্ড আছে, দূর থেকে স্নাইপার ফিট করা। হয়তো একটা বুলেটই যথেষ্ট তোর মতো মাফিয়াকে মারার জন্য। তুই জানিস বেইমান আমার পছন্দ না। আমি বেইমানকে খুবই কষ্ট দিয়ে মারি, আর রাফসান সব জায়গায় তার মাইন্ড গেম খেলতে প্রস্তুত। আমি আমার শত্রুকে দ্বিতীয়বার সুযোগ দেই, কিন্তু বেইমানকে কোনো সুযোগ দেই না। রাফিন চলে এলে তোরা কিছু করতে পারবি না। এখানেই আমাকে মেরে দে। রাফসান, তোর জন্য আমার অনেক কষ্ট লাগছে। কেমন করে নিজের হাতে তোদের দুটোকে মারবো একসাথে। গ্যাং লিড দিতাম, কিন্তু কোনো এক অজানা কারণে আমি তোদের সাথে বেইমানি করলাম। সুযোগ তৈরি করে তোদের সাথে ছোট একটা মাইন্ড গেম খেললাম। রাফি তার গাড়িটা রাস্তার পাশে দাঁড় করায়। গাড়ি থেকে নেমে আশেপাশে তাকায়। কিছু কালো পোট পরা ছেলে হাতে AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে। দূরে 3টা গাড়ি রাখা, একটা গাড়ির আলো জ্বলছে। সেই আলো স্পষ্ট বোঝা যাচ্ছে একজনকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। তার সামনে 3 জন বসে সিগারেট টানছে, হয়তো কোনো আগন্তুকের অপেক্ষায় বসে আছে। রাফি তার হাতের পিস্তলটা রিলোড করে পিছনে গুজে নেয়। রাফির সামনের দিকে এগিয়ে যায়। এমন সময় তার সামনে স্নাইপারের বুলেট এসে রাফির পা পিছিয়ে যায়। আশেপাশে তাকায় দেখে একটা ছেলে হাতের ইশারায় তাকে জিজ্ঞেস করছে রাফির পরিচয়। রাফি কিছু না বলে চেয়ারে বসে থাকা ছেলেগুলোর কাছে যায়। চেয়ারে বাঁধা থাকা ছেলেটার মাথাটা নিচু করে বসে আছে। একবার হালকা করে সে মাথাটা উঁচু করে। রাফি অবাক হয়ে যায় রাজকে এইভাবে বাঁধা অবস্থায় দেখে। দৌড়ে রাজের কাছে যায়। রাজ আগন্তুকটাকে দেখে জোরে জোরে হাতে থাকে। ফারহাদ, সালমান, মেহরাবকে উদ্দেশ্য করে বলে, রাজ, মারতে পারলি না আর আমাকে অনেক সময় দিয়েছি, কিন্তু মাইন্ড গেম খেলার জন্য আমাকে মারলি না। এবার আর আমি সেই ভুল করব না। আমার পিস্তল থেকে 3টা বুলেট বের হবে, সেগুলো সব তোদের 3টার কপালে। নো মোর চান্স। এমন জোরে হাসা আর কথা শুনে সবাই আগন্তুকটার দিকে তাকিয়ে দেখে লম্বা কালো কোট পরা, মুখে কাটা মাস্ক, আঙুল বের করা কালো মোজা, মাথায় বড় হুডি বলা টুপি, যার জন্য মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আগন্তুকটা মাফিয়া স্টাইলে সিগারেট টানছে। কেউ বুঝতে পারছে না কে অজানা আগন্তুক। তাই সালমান চিৎকার করে বলে, ফরহাদ, এটা রাফিন। আমি ওকে দেখিনি, কিন্তু তার আগমন সম্পর্কে আমার অজানা। হি হি হি, আমি রাফিন মাস্টার, মাইন্ড গেমার ইন মাফিয়া সিটি। এই শহরে কোনো এক মাস্টার মাইন্ড গেম খেলতে ছদ্মবেশে নিয়ে আসা। কথাটা বলে রাফি তার কাটা মাস্কটা হালকা সরায়। সবাই রাফিকে দেখে অবাক হয়ে যায়। রাফি মুচকি হেসে বলে, আমি জানি সবাই আমাকে দেখেছ, কিন্তু তখনকার পরিচয়টা ছিল অন্য। গরিব, খ্যাত, বোকা ছেলে যার নাম রাফি। রাফির কথা শুনে সালমান অবাক হয়, কারণ ভার্সিটিতে কোনো এক ঝামেলার জন্য সালমান ভার্সিটিতে যায়, আর সেখানে রাফির খ্যাত স্টাইল দেখে। কিন্তু সে বুঝতে পারছে না এই খ্যাত ছেলেটা মাফিয়া সিটির মাইন্ড গেমার। সালমান হাহা করে হাসতে হাসতে বলে, তোকে ভার্সিটিতে গরিব খ্যাত অবস্থায় দেখেছি, কিন্তু আজ তোর এমন অবাক করা স্টাইল দেখে আমি আসলেই বোকা হয়ে গেছি।
মেহরাব নিজেও প্রায় অবাক, কারণ রাফিকে সে আগে থেকেই চিনত। কারণ এক বৃষ্টির দিন রাফির সাথে মেহরাবের পরিচয় হয়। মেহরাবকে ছাতা দিয়ে সাহায্য করেছিল রাফি। সেদিনকার রাফি ছিল বোকা গরিব, কিন্তু আজ তার অবাক করা আগমনের সত্যি মেহরাব অবাক হয়ে গেছে। তাই সে রাফিকে উদ্দেশ্য করে বলে, তুই আসলে একটা ভালো মাইন্ড গেমার, কিন্তু সে মাইন্ড গেম দিয়ে এখন আর কিছুই হবে না। আমার হাতের একটা ইশারায় তোদের দুজনেরই মৃত্যু হয়ে যাবে। আমার তোর সাথে মাইন্ড গেম খেলার অনেক দিনের ইচ্ছে। আমি তাদের 5 বছর ধরার জন্য পিছনে পড়ে আছি। সবাই আমার সাথে দেখা করেছে, আমার বাসায় থেকেছে, অসত আমি ধরতেই পারিনি। হি। মাইন্ড গেম বলে সিগারেট টান দেয়। মাইন্ড গেম কথাটা অতি ক্ষুদ্র, কিন্তু এর ব্যাখ্যাটা অনেক বড়। আমি সবাইকে আমার মাইন্ড গেমের গুটি হিসেবে ব্যবহার করি। কথাটা বলে রাফি পেছন থেকে পিস্তলটা বের করে মেহরাবের দিকে তাক করে বলে, তোকেও আমার মাইন্ড গেমের গুটি হিসেবে ব্যবহার করেছি, তাও আবার তোর নিজের অজান্তেই। শুনবি কিভাবে? তোকে সেই দিন বৃষ্টিতে পড়তে হলো কারণ তোর গাড়িটা আমার একটা লোক নষ্ট করে দেয়, যার কারণে তুই বাস দিয়ে বাসায় যাবি। আমি তোকে ফলো করি, চেয়েছিলাম অন্য কোনোভাবে তোর সাথে পরিচয় হব, কিন্তু আমার ভাগ্যটা ভালো ছিল, যার কারণে বৃষ্টির জন্য আমার ছাতা দিয়ে তোর সাথে পরিচয় হলাম। আমি জানতাম ভার্সিটিতে কোনো ঝামেলা করলে আমাকে তোর থানায় নিয়ে যাবে, আর তোর উপকার করেছি বলে তুই আমাকে তেমন কিছু বলবি না, তুইও আমাকে সাহায্য করবি। কেমন খেললাম তোর সাথে মাইন্ড গেম? রাফি রিলোড দেওয়া পিস্তলের ট্রিগারে চাপ দিবে, তখন একটা সাইলেন্সার লাগানো পেপারের বুলেট রাফির পিস্তলে লাগে। রাফির হাতের পিস্তলটা খানিকটা দূরে যেয়ে পড়ে। সবাই অবাক, কোথা থেকে পেপারের বুলেট এসে লাগলো আর মেহরাবকে বাঁচিয়ে দিল। মেহরাব জোরে জোরে হাসতে থাকে। হঠাৎ এই জায়গায় নিস্তব্ধতা ছেয়ে গেছে। রাফি যে রাজের বাঁধনটা খুলে দেয়, কেউ কিচ্ছু বলে না। রাজ কোনো মতে বসা থেকে উঠে দাঁড়ায়, চোখে মুখে তার ক্লান্তি ছেয়ে গেছে। রাফির পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট রাজের ঠোঁটে দেয়, লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। কোথা থেকে যেন স্পাইপার চালানো হচ্ছে। স্পাইপারের বুলেট কাঁপানো আওয়াজে চমকে যায় সবাই। স্পাইপার 2টা বুলেট এসে লাগে পাশে AK-47 নিয়ে দাঁড়ানো দুটো বডিগার্ডের কপালে। ফারহাদ, সালমান, মেহরাব বসা থেকে উঠে দাঁড়ায়। রাফির দিকে চেয়ে দেখে রহস্যময় ছেলেটা কেমন যেন উৎফুল্ল ভঙ্গিতে দাঁড়িয়ে সিগারেট টানছে। চারপাশে পিনপতন নীরবতা বিরাজ করছে। দূর থেকে দেখা যাচ্ছে একটা ব্ল্যাক কালারের গাড়ি এদিকেই আসছে। গাড়িটা এসে মেহরাবের পাশে দাঁড়ায়। সবাই আগ্রহ দৃষ্টিতে চেয়ে আছে গাড়ির দিকে। গাড়ি থেকে একটা আগন্তুক নামে, যার পরনে সাদা কালারের একটা কোট, লম্বা হুডওয়ালা টুপি, মুখে সিগারেট ঝুলছে। বড় টুপির জন্য মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। গাড়ি থেকে আরেকটা আগন্তুক নামে, তার পরনে মাফিয়া ব্যান্ডেল। একই রকম ভঙ্গিতে হেঁটে রাজের সামনে এসে দাঁড়ায়। কেউ বুঝতে পারছে না কারা এই আগন্তুক আর এখানে কি উদ্দেশ্যে এসেছে। নিঃশব্দ পরিবেশে শুধু শোনা যাচ্ছে উপস্থিত মানুষগুলোর ঘন ঘন নিঃশ্বাস নেবার শব্দ। নীরবতা ভেঙে দ্বিতীয় আগন্তুকটা মাথা থেকে হুডিওয়ালা টুপিটা সরায়। আগন্তুকটাকে দেখে রাফি জোরেই বলে ওঠে, রিয়াজ তুই? আমি। রাফি জোরে হেসে বলে, এসে গেছে আমার ছোট ভাই, এবার খেলাটা খেলতে আমার দারুণ মজা হবে। রাফির কথা শুনে রিয়াজ হাসে। রাফিন ভাই, আমি তোমার জন্য আসিনি, এসেছি ছোট্ট একটা মাইন্ড গেম খেলতে। সব সময় তোমাদের সাথে কাজ করেছি, দেখেছি তোমাদের মাস্টার মাইন্ড গেম কত সূক্ষ্মভাবে খেলো। সবাই তোমাদের নাম শুনলে ভয় পায়, কিন্তু আমাদের কেউ মানে না। আমার চাই ক্ষমতা, পাওয়ার, যেটা পেতে হলে তোমাদের সরাতে হবে। তাই ছোট্ট একটা মাইন্ড গেম খেলতে চলে আসলাম। রাফির কথা শুনে রিয়াজ হাসে। রিয়াজের কথা শুনে রাজ অবাক হয়ে যায়। রিয়াজ, ক্ষমতা লাগলে আমাকে বলতি, দিয়ে দিতাম, কিন্তু পেছন থেকে বেইমানিটা না করলেও পারতি। আমার সাথে শত্রুতা করিস না রিয়াজ, পিস্তলটা তোরই থাকবে আর লাশটা তোর পাওয়া যাবে। আমি আমার শত্রুকে খুবই কষ্ট দিয়ে মারি। রিয়াজের পাশে থাকা সাদা কোট পরা আগন্তুকটা এবার পোড়া সিগারেটটা মাটিতে ফেলে বলতে থাকে, মাইন্ড গেম? কত বছরের অপেক্ষা, আজ আমার গেমটা সম্পন্ন হবে। মাস্তানি জগতের মাফিয়া কিং হতে চেয়েছি, কিন্তু কিছু বন্ধু নামক শত্রুদের জন্যে পারিনি। আজ আমার সেই অনাকাঙ্ক্ষিত দিন চলে এসেছে। আজ হবে ফাইনাল মাইন্ড গেম খেলা। যে যত বেশি মাইন্ড গেম খেলবে তার হবে জয়, আর যে পারবে না তার হবে মৃত্যু। মেহরাবের কাছে আগন্তুকের গলার স্বরটা খুবই পরিচিত মনে হচ্ছে, তাই সে আগন্তুককে উদ্দেশ্য করে বলে, কে তুই আর কিসের মাইন্ড গেমের কথা বলছিস? আগন্তুকটা এবার শব্দ করে হেসে মাথার হুডিটা খুলে ফেলে।
মুখে ক্লিন শেপ দেওয়ায় মুখটা শ্যামলা বর্ণের, ঠোঁটগুলো অনেক কালো, দিনে অনেক সিগারেট টানে। আগন্তুকের চেহারা দেখে কম বেশি সবাই অবাক হয়ে চেয়ে আছে। হাই গাইস, আই অ্যাম আনাফ, যাকে সবাই ঢাকায় টপ বিজনেসম্যান আনাফ চৌধুরী বলে জানে। কিন্তু বিজনেস ছাড়া আমার একটা আলাদা জগৎ আছে, তা কেবল আমি জানি। রাফি অনেকটা অবাক হয়ে বলে, আনাফ সাহেব, আপনি এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমি। অবাক হয়েছিস মনে হয়? পৃথিবীতে মানুষের কাছে অসম্ভব বললে কিছুই নেই। আমি মাফিয়া কিং হওয়ার জন্য দীর্ঘ 14 বছর ধরে মাইন্ড গেম খেলে আসছি, কিন্তু হঠাৎই রাফিন আর রাফসান নামক দুইটা ছেলে আমার সেই তৈরি করা সিংহাসন নিয়ে আয়ত্তে করে নেয়। সবাই আগ্রহ দৃষ্টিতে আহানাবের দিকে চেয়ে আছে। কি বলতে চলেছে আহানাব? আনাব সবার দিকে তাকায়, দেখে সবাই তার দিকে আগ্রহ দৃষ্টিতে তাকিয়ে আছে। আনাব মুচকে এসে পকেট থেকে আরেকটা সিগারেট বের করে টানতে থাকে। সেখানে এক প্রকার নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙে আনাব সাহেব বলে, কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসে ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। আমি মাফিয়া সেই সিংহাসনে বসার জন্য কত কষ্ট করেছি, বছরের পর বছর মাইন্ড গেম খেলেছি, কিন্তু হঠাৎ দুইটা ছেলে এসে আমার সব প্ল্যান শেষ করে দিয়েছে। আমার কাজের পরিমাণ অনেক ছিল, কিন্তু সব শেষ হয়ে যাওয়ার পরেও আমি হাল ছাড়িনি। শুরু করলাম নতুন মাইন্ড গেম খেলা। যেই খেলা শুরু করব আমি, শেষও করব আমি। আজ সেই খেলার সমাপ্ত ঘটাবো। কিরে রাফিনা, মানে রাফিন, অবাক হয়েছিস আমার কথা আর আগমনে? রাফিন কখনো অবাক হয় না, কারণ রাফিন সব জায়গায় সঠিক মাইন্ড গেম খেলতে ভালোবাসে। আমি সত্যি জানতাম না যে তোর ভালো চেহারার ভিতর লুকিয়ে আছে এমন এক হিংস্র রূপ, কিন্তু আমি এখনও একটা বিষয় বুঝতে পারছি না যে তুই আমাকে কিভাবে চিনতে পেরেছিস। তোদের সাথে সেই ছোট্ট মাইন্ড গেম খেললাম এখানে। নুসরাত আমার নিজের মেয়ে না, সে আমারই কাছের এক বন্ধুর মেয়ে। আমার নিজের তো একটা ছেলে, আর সেটা হলো রিয়াজ। এখানে শেষ হয়নি, আরও একটু টুইস্ট বাকি আছে। রিয়াজকে মাফিয়া টিমে ঢুকাই, বিশ্বাসের সাথে কিছুদিন ভালো কাজ করাই, তোরা রিয়াজকে তোদের সাথে নিয়ে এলি। বেঁচে আমার কাজ শেষ, ভাবলাম তাদের মাইন্ড গেমের সাথে আমিও একটু খেলি। ঠিক তেমনভাবে একটা মাইন্ড গেম সাজাই। রিয়াজ খবর দেই রাফিন আর রাফসান কোনো এক মিশনে ঢাকায় এসেছে। আমি টার্গেট করি রাফিনকে, তাই তো সেই দিন সকালে আমার কিছু লোক দিয়ে আমার হামলা করাতে বলি, যেটা রেখে রাফিন আমার সাহায্য করতে চলে আসে। আর আমি তাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমার বাসায় থাকতে দেই। রাফিনের প্রতিটা পদক্ষেপ আমি লক্ষ্য করি, তার পিছু নিতে নিতে আজ গেমটা শেষ করতে চলে এলাম। সবাই আনাবের কথা শুনে অবাক হয়ে যায়। ঢাকায় একজন টপ বিজনেসম্যানের মাথায় এত কিছু ছিল, কেউ বুঝতে পারছিল না। রাফিন দাঁতে দাঁত চেপে বলে, রিয়াজ, বেইমানিটা না করলেও পারতি। আমার সাথে মাইন্ড গেম খেলতে ভালোবাসি, এর মানে এটা না যে তুই আমাকে তোদের মাইন্ড গেমের গুটি হিসেবে ব্যবহার করবি। আনা পকেট থেকে একটা পিস্তল বের করে দেখেই বোঝা যাচ্ছে পিস্তলটা আগে থেকেই রিলোড দেওয়া। আনা পিস্তলটা রাজের দিকে তাক করে। কেউ কিছু বলার আগে আনা পিস্তলের ট্রিগারে চাপ দেয়। বুলেটটা যেয়ে রাজের পায়ে লাগে। রাজ ব্যথায় কুকড়ে ওঠে। অতিরিক্ত ব্যথায় রাজ নিচে পড়ে যায়। এদিকে আনাব জোরে হাসতে থাকে আর সবারকে উদ্দেশ্য করে বলে, আমি অনেক মাইন্ড গেম খেলেছি, এবার একটু মাস্তানি টাইপের রকস্টার হয়ে গেলাম। এখানে সবাই সবার শত্রু, কেউ টাকার ক্ষমতার লোভে এসেছে, আর কেউ প্রতিশোধের নেশায় এসেছে। সবার উদ্দেশ্য আলাদা আলাদা। এতদিন মাইন্ড গেম হলো, ভালো লাগছে না আর, তাই হাতটা ফ্রেশ করার আমার হালকা মাস্তানি খেলা দেখাতে হবে। ফির চিৎকার দিয়ে গালি দিয়ে বলে, কুত্তার বাচ্চা, তুই এটা কি করলি? রাফসানকে গুলি করলি কেন? তোকে আজ আমি নিজ হাতে মারবো, কিন্তু এখন না। আমার এখন মাইন্ড গেম খেলার নেশা চেপেছে। তোদের সবার সাথে মাইন্ড গেম খেলতে চাই আমি। মাইন্ড গেম, এটা খেলতে খেলতে সময় পাবি না। আমি আর অপেক্ষা করতে পারবো না। আমি খেলাটাকে এখানেই শেষ করব। আনাব কথাটা বলে রাফির দিকে পিস্তলটা তাক করে টিকারে চাপ দিবে, তখনই পাশ থেকে মেহরাব জোরে জোরে হাত তালি দিতে থাকে। সবার দৃষ্টি এখন মেহরাবের দিকে। এতক্ষণ চুপ করে থাকা ব্যক্তিটা এখন শব্দ করলো যেন ঘুমন্ত বাঘ হঠাৎ করে জেগে উঠেছে। মেহরাব ঠোঁটে থাকা সিগারেটটা বাম হাত দিয়ে একটু সামনে এগিয়ে যায়। মেহরাবের সামনে যে একটু শব্দ করে বলে, আহানাব,
খেলাটা ছিল আমাদের, হঠাৎ করে তোর আগমন, এটা কিন্তু ঠিক না। আমাদের খেলা আমরা খেলবো, তুই চলে যা, এটা তোর জন্য ভালো হবে। শোন মেহেরাব, এক সময় তুই আমার বন্ধু ছিলি, কিন্তু তোর বেইমানির কারণে তুই আমার শত্রু হয়ে গিয়েছিস। আজকের দিনটা কারো সামনে আসতো না, শুধুমাত্র তোর বেইমানির জন্য এই অবস্থা। আমি বেইমানি করিনি, করেছিস তুই। কিং হওয়ার জন্য আমাকে তুই মারতে চেয়েছিলিস, তাই আমিও তোর সাথে বেইমানি করতে বাধ্য হয়েছি। সত্যি বলতে কি, তোকে আরও আগে মেরে ফেলা উচিত ছিল, তাহলে আজ তোর কারণে সময় নষ্ট হতো না। চাইলেও তুই আজকে আমাকে মারতে পারবি না। মেহরাবের কথা শুনে আনাপ তার রিলোড দেওয়া পিস্তলটা মেহরাবের দিকে তাক করে। এটা দেখে কেউ কিছু বলছে না, সবাই কেবল বোকার মতো চেয়ে আছে। আনাপ ট্রিগারে চাপ দিবে, তখনই দূর থেকে স্পাইপার লাগানো স্পাইপারের বুলেট আনাপের ডান হাতের কবজিতে লাগে। আনাপের হাত থেকে গানটা পড়ে যায়। আনাপ বাম হাত দিয়ে ব্যথা কমানোর বৃথার চেষ্টা করছে। মেহরাব শব্দ করে হাসতে হাসতে নিচে পড়া পিস্তলটা হাতে নিয়ে নড়াচড়া করতে থাকে। দূর থেকে কেউ আসছে, যার কারণে সামনের আলোগুলো বাধা পাচ্ছে। সবার দৃষ্টি সেদিকে। কালো রকস্টারের ড্রেস, মাথায় কালো রঙের টুপি, মুখে মাফিয়া মাস্ক, হাতে কালো কালারের নিয়ে সবার সামনে এসে দাঁড়ায়। মেহরাব ছাড়া সবাই আগন্তুকটাকে চেনার চেষ্টা করছে, কিন্তু কেউ আগন্তুকটাকে চিনতে পারছে না। সবার দৃষ্টি যখন আগন্তুকের দিকে, তখন মেহরাব পাশ থেকে একে নিয়ে দাঁড়িয়ে থাকা বডিগার্ডের বুকে গুলি চালায়। হঠাৎ করে গুলি চালানোর শব্দে সবাই মেহরাবের দিকে তাকায়। মেহরাব একটু হাসে, এরপর আগন্তুকটার দিকে চেয়ে জোরে জোরে বলতে থাকে, চলে এসেছে আমার খেলোয়াড়, নিজের হাতে তৈরি করেছি আমি তাকে। মাস্তানির এই জগতে আমি মাস্টার মাইন্ড করতাম, মাস্তানি করতো সে। এখন খেলাটা শেষ করে আমি আমার মাস্তানির সমাপ্তি ঘটাবো। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আগন্তুকটার দিকে, বোঝার চেষ্টা করছে এই আগন্তুক যাকে মেহরাব নিজের হাতে তৈরি করেছে। কিন্তু সবার চিন্তা চেতনা বৃথা করে কেউ চিনতে পারছে না। সবাই এমন অবাক চাওয়া দেখে আগন্তুকটা মুচকি হাসে, মাথায় লম্বা টুপি সরায়, মুখ থেকে মাস্কটাও সরায়। আগন্তুকটাকে দেখে রাফির মুখ থেকে বেরিয়ে আসে, নুসরাত তুমি? ইয়েস, আই এম নুসরাত। মাস্তানি শহরের ছোট্ট একটা মাস্তান। ছোট থেকেই মাফিয়াদের স্টাইল আমার কাছে ভালো লাগতো, কিন্তু কখনো সামনে থেকে সেই ভয়ঙ্কর মাফিয়াগুলোর মুখ থেকে দেখতে পেতাম না। আজ আমার কিছু স্বপ্নও পূরণ হতে চলেছে, নিজ হাতে কিছু মাফিয়া শিকার করব। সেটা বলে রিয়াজের দিকে তাক করে। চোখের পলকের আগে নুসরাতের স্পাইপার থেকে একটা বুলেট যে রিয়াজের কপাল ভেদ করে বাইরে চলে যায়। পাশে দাঁড়িয়ে থাকা আনাপ যেন বিশ্বাসই করতে পারছে না নুসরাত এমন কিছু করবে। আনাপ ভয় পেয়ে যায়। নুসরাত স্পাইপারটা রিলোড দিয়ে আনাপের দিকে তাক করে বলে, গেট রেডি ফর ডেট মিস্টার আর্নাফ। আনাপ কথাটা শুনে ভয়ে একটা ঢোক গিলে। নুসরাত, তুই তো আমার একমাত্র মেয়ে, তুই আমার সাথে এটা কিভাবে করতে পারিস? হাত থেকে গানটা নামা, আমাকে লেগে যেতে পারে। আমি জানি মিস্টার আর্নাফ, আপনি আমার বাবা না। আমার বাবার নাম শামীম আহমেদ, যে এক সময় আপনার অতি কাছের বন্ধু ছিল, কিন্তু আপনি আমার বাবার সাথে বেইমানি করে মেরে ফেলেছেন। আমাকে ছোট থেকে নিজের মেয়ে হিসাবে লালিত পালিত করেছেন। আমি আজকের এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, আজ তা এসে গেছে। নুসরাত মামনি, এগুলো মিথ্যা কথা। আমি তোমার আসল বাবা, তুমি আমার নিজের মেয়ে। আনহাব, আজকে তুই যতই মিথ্যা বলিস না কেন, বাঁচতে পারবি না। তুই মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছিস, তুই এখন সত্যিটা বলে দে। কি সত্যি বলবো? আমি এটা শামীমকে মারিনি। নুসরাত শোন আমার কথাটা, বাবাকে মেরেছে। আনাপ আর কথা বলতে পারে না। নুসরাতের হাতে থাকা স্পাইপার থেকে একটা বুলেট বের করে গিয়ে সোজা আনাবের গলায় লাগে। পরিবেশটা নিস্তব্ধ হয়ে যায়। আশেপাশে শোনা যাচ্ছে মানুষগুলো নিঃশ্বাসের শব্দ। এবার নুসরাত বলে, মেহরাব সাহেব, আপনার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া শেষ। এবার আপনার খেলাটা শেষ করার পাল্লা। কাকে শেষ করতে হবে? মেহরাবের হাতে থাকা সিগারেটটা প্রায় শেষের দিকে চলে এসেছে। একটা জোরে টান দিয়ে ধোঁয়াগুলো নির্বিচ্ছিন্ন মুক্ত বাতাসে ছেড়ে দেয়। তিনি এবার বেশ গম্ভীর গলায় বলেন, গেম খেলা শেষ, কিন্তু এখন তো অ্যাকশন শুরু হবে। মুস্কান আমার সেই মাইন্ড গেমের সেই মাস্তান। রাফি আর দেরি করতে চায় না। পায়ের কভার পয়েন্ট থেকে ছোট পিস্তলটা বের করে একটা গুলি করে। বুলেটটা যেয়ে নুসরাতের বাম হাতে লাগে। নুসরাতের হাত থেকে বন্দুকটা পড়ে যায়। রাফি হাসতে হাসতে বলে, তোদের খেলা খেলতে খেলতে আমার সময় নষ্ট করে ফেলেছিস। আমি আর বেশি টাইম নষ্ট করতে চাই না। এখানে যত সময় নষ্ট হবে, মৃত্যু তত তার কাছে ঘনিয়ে আসবে। মাস্তানি জগৎটা শুধু রক্তের খেলা। এখানে সবাই
রক্তের নেশায় মেতে ওঠে। যার পিস্তল থেকে যত তাড়াতাড়ি সঠিক নিশানায় বুলেট বের হবে সেই বেঁচে যায়। যারা পিছন থেকে মেরে দেয় তারা লুজার না, তারাই আসল মাস্তান। সবার সামনে দাঁড়িয়ে থাকা সালমান একটার পর একটা সিগারেট টেনে যাচ্ছে। এবার সে একটু সামনে যেয়ে বলতে থাকে, বিরক্তকর কাহিনী আমার কাছে ভালো লাগছে না। আমি মাফিয়া কিং হতে চাই। এখন তোদের কাউকে বাঁচতে দেব না। সালমানের কথায় কোমরের পিস্তল থেকে একটা পিস্তল বের করে চোখের পলকে আগে 2টা গুলি করে। প্রথম বুলেটটা যেয়ে লাগে নুসরাতের কপালে। গরম বুলেটে নুসরাতের গরম চামড়া ভেদ করে মাথার পিছন দিয়ে বের হয়ে যায়। দ্বিতীয় বুলেটটা সোজা মেহরাবের ডান পায়ে। মেহরাব ব্যথায় চিৎকার দিয়ে নিচে বসে পড়ে। সবাই অবাক সালমানের এমন কাণ্ডে। সালমান নিচে থাকা সিগারেটের প্যাকেট থেকে লাইটার নিয়ে একটা সিগারেট জ্বালায়। মনের সুখে বড় একটা টান দিয়ে বলে, মেহরাব মাফিয়া কিং হওয়ার জন্য আমাকে আর ফরহাদকে ব্যবহার করেছে। মেহেরা বেমানি করে আমাদের দুজনকে মেরে দিবে, তাই নিজ হাতে গুলিটা করলাম তাকে। রাফি, তুই এটা কি করলি? আমি রাফি আর রাফসানকে মেরে তোকে মাফিয়া কিং করে দিতাম, কিন্তু কেন তুই পিছন থেকে আমার সাথে বেইমানিটা করলি? পিছন থেকে মারাটা আমার স্টাইল, তা আবার ছোট থেকে। পরিবেশটা থমকে গেছে সালমানের অবাক করা কাণ্ডে। রাফি আর রাজ জানে সালমান সবার আগে বেইমানি করে, কিন্তু সবার সামনে এইভাবে বেইমানি করবে ভাবছে দুজন। রাজ এতক্ষণ মাটিতে পড়ে ব্যথায় কাতরাচ্ছিল, কিন্তু এখন একটু 2 হাঁটু ভাঁজ করে বসে হাতের পিস্তলটা নাড়াচাড়া করছে। সামনের দৃষ্টিতে এখন রাজের দিকে। এবার রাজ শব্দ করে হেসে বলে, মাফিয়ার শহরে রাফিয়ানের শত্রু থাকবেই, তাই বলে কি শত্রুকে কিছু না বলে ছেড়ে দিব? আমি শত্রুর সামনে নিজেকে দুর্বল করি, কারণ হলো শক্তিশালী শত্রু কখনো দুর্বলকে মারে না। আমি চান্স দিতে নয়, চান্স নিতে ভালোবাসি। আমার মাইন্ড গেম খুবই আলাদা টাইপের। আমি কাউকে কপি করে মাইন্ড গেম খেলি না, নিজের মতো করে গেম সাজাই, আর সেটা জিতে বাড়ি ফিরি। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকা ব্যক্তি ফারহাদ এবার রেগে কথা বলতে শুরু করে, সালমান, এই শালাকে আগে মারা দরকার, বেশি কথা বলে ফেলেছে কিন্তু। ফারহাদের কথা শেষ হওয়ার সাথে সাথে রাজ একটা গুলি করে। বুলেটটা যেয়ে লাগে ফারহাদের বুকের বাঁ পাঁজরে। ফারহাদ বুকে হাত দিয়ে মাটিতে পড়ে যায়। মুরগির বাচ্চার মতো হাত পা নাড়াচাড়া করতে থাকে, শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এটা দেখে সালমানের হাতে থাকা পিস্তলটা রাজের দিকে তাক করে জোরে জোরে বলতে থাকে, এই কুত্তার বাচ্চা, তুই কি করলি? এটা ফরহাদকে মেরে দিলি কেন? তোকে আমি এখানেই শেষ করব। আমার গেম খেলা এখনো শেষ হয়নি, আর একটা খেলা দেখবি? দেখ তাহলে। রাজের কথা বলে শেষ করার সাথে সাথেই আশেপাশের সব বডিগার্ডগুলো নিচে পড়ে থাকে। কোথা থেকে যেন স্পাইপার লাগানো বুলেট বের হচ্ছে, কারণ কারোর কপাল, কারোর বুকে এসে বুলেটগুলো পতিত হচ্ছে। সালমান, তুই আমাদের সাথে বেইমানি করেছিস, সেটার কঠিন শাস্তি তুই এখন পেয়ে যাবি। রাজের কথা শুনে সালমান ভয় পেয়ে যায়, পেছনে থাকে। রাফি হাতে থাকা গানটা নিয়ে সালমানের চুলগুলো ধরে সালমানের মুখটা হা করে 3টা গুলি করে দেয়। সবগুলো বুলেট সালমানের মুখের ভেতর খরচ হয়। রাফি উঠে এসে মেহরাবের সামনে দাঁড়ায়। আজ রাজ কোনো মতে পড়ে থাকা চেয়ারটায় টান দিয়ে পার উপর পা তুলে বসে পড়ে একটা সিগারেট জ্বালায়। রাফি মেহরাবের মাথা বরাবর পিস্তল তাক করে পিস্তলের টিকারের চাপ দিবে, তখনই 2টা ব্ল্যাক কালারের বাইক এসে থামে তাদের সামনে। বাইকের হালকা ধাক্কায় রাফির হাত থেকে পিস্তলটা নিচে পড়ে যায়। রাফি তার ডান হাতে হালকা ব্যথা পায়। বাইক থেকে আগন্তুক 2টা নেমে পরনে তাদের মাফিয়া রকস্টার কোনো কালো ড্রেস। এবার আগন্তুক 2টা নিজের জোকার মাস্ক খুলে ফেলে। রাফি রাজ আগন্তুক 2টোর চেহারা দেখে বলে, রিমি, জান্নাত। রিমি যে মেহরাবের সামনে দাঁড়ায়। মেহরাব নিচে হালকা করে 2টো হাঁটু ভাঁজ করে বসে আছে। হা হা করে হাসতে হাসতে বলে, চলে এসেছে আমার মেয়ে, এখন তোদের সব কটাকে মেরে শেষ করে দেবে। মেহরাবের কথা শুনে রিমি মুচকি এসে বলে, আজ আমি তোমাকে বাঁচাতে আসিনি বাবা, আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। মানে? তুমি আমাকে মিথ্যে একটা গল্প শুনিয়েছিলে যে আমার মাকে তোমার বড় ভাই মেরেছে, কিন্তু আমি তোমার গোপন ডায়েরিটা পড়ে সব জেনে গিয়েছি। আজ আমি সেই প্রতিশোধই নিব। মা, এটা মিথ্যা কথা, বকাবাজ। মেহরাব অবাক হয়ে বলে। মেহরাবের কথা বলতে পারে না। এর আগে রিমি পিছল থেকে 2টা পিস্তল বের করে গুলি করতে যতক্ষণ না পর্যন্ত বুলেট শেষ হয় ততক্ষণ পর্যন্ত গুলি করতে থাকে। মেহরাব ফাল করে চেয়ে আছে আকাশের দিকে। রিমি পিস্তল 2টা নিচে ফেলে রাজের কাছে আসায়। রিমি যে রাজের পাশে দাঁড়ায়। জান্নাত রাফির সামনে এসে হাঁটু ভাঁজ করে রোমান্টিকভাবে প্রপোজ করে, স্টাইলে বলতে থাকে,
জীবনটা অনেক সুন্দর যদি কারো ভালোবাসায় জীবন পূর্ণতা পায়, যদি কেউ তোমার কষ্টটা ভাগ করে নিতে চায়। আর আমি তোমার কষ্টগুলো নিতে চাই, আমার সকল আনন্দ তোমার মাঝে বিলিয়ে দিতে চাই। ভালোবেসে সারা জীবন ভালোবাসায় বেঁধে রাখবো যদি একটিবার সাড়া দাও। বিধাতাও কষ্ট পাবে যদি তুমি আমার না হও। জীবনে মরণে বেঁধে রাখিব প্রিয়তম, জনম জনম ধরে। সখা যদি হাত দুটি বাড়াও। ভালোবাসার সঙ্গে আমার জানা নেই, যদি কাউকে দেখার জন্য বারবার মন আনচান করার নাম ভালোবাসা হয়, তবে আমি তোমাকে ভালোবাসি। যদি শয়নে স্বপনে তাকে নিয়ে হৃদয়ের মাঝে ছবি আঁকানোর নাম ভালোবাসা হয়, তবে আমি তোমায় ভালোবাসি। যদি অনুমতি দাও সারা জীবন ভালোবাসতে চাই। ভালোবাসি রাফি, অনেক বেশি ভালোবাসি তোমাকে। শুরু হয়ে যায় বৃষ্টি। রাফি জান্নাতকে নিচে থেকে উঠে দাঁড় করিয়ে জড়িয়ে ধরে। এটা দেখে রাজ রিমি মুচকি হেসে দুজনকে ভালোবেসে আবার সে জড়িয়ে ধরে।